আমার মনে হচ্ছে আপনিও এড়াতে পারেননি। খুব আগ্রহ ভরে ব্যাখ্যা করছেন লোকটার নোংরামি। তোমাকে জানাচ্ছে সব শেষে জয়ের কর্মকাণ্ড আসলেই যার সন্তানদের মতোই। ওর জেদ ওকে এই পথ দিয়েছে, পাওয়ার দিয়েছে। আবার দিন শেষে দুই ভাইয়ের নিখুঁত চতুরতা জনগণের কাছে ওদের সব কুকর্মকে ছাপিয়ে নেতা করে তুলেছে। আমাদের দেশের লোকজন খুব ভুক্তভোগী। ভুক্তভোগী। তারা অল্প একটু সুবিধা পেলেই যে কারো যে কোনো রকম নোংরামি ভুলে তাকে সালাম ঠুকতে শুরু করে। সমাজবিজ্ঞানের অধ্যাপক হিসেবে সমাজ সম্বন্ধে এই ধারণাটুকু স্পষ্ট। অন্তু যেন চেয়ারের সাথে মিশে যাচ্ছিল। জয়কে এতদিন বখাটে মনে হয়েছে, হামবড়া লেগেছে, কিন্তু এরকম নিকৃষ্ট কুলুষিত জিদের অধিকারী মনে হয়নি। আনমনে হাঁটতে হাঁটতে হঠাৎই একটা ডাক শুনে থামলো। আব্বুকে দেখে বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। যদি কখনো খারাপ সম্মানহানিকর কিছু হয় ওর সাথে, এই মানুষটা সহ্য করতে পারবে পারবে না। তখন অন্তু কি করবে? শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল অন্তুর। আমজাদ সাহেব ভ্রু কুঁচকে এগিয়ে এলেন। এ জগতে আছিস তুই? অন্তু হাসার চেষ্টা করলো। তুমি এসেছো নিতে, চলে যেতাম আমি। হাঁটতে হাঁটতে গম্ভীর হলেন আমজাদ সাহেব। সে কখন থেকে এসে দাঁড়িয়ে আছি। পিয়ন যদি না জানাতো প্রফেসর ডেকেছে, তোকে আমি চলেই যেতাম। অন্তু খেয়াল করলো আব্বু খুব ঘামছে। শীতের দুপুরে রোদ করা নয় মোটেও, তার মাঝেও মুখটা সিক্ত লাগছে। অন্তু বলল, আব্বু, সোয়েটারটা খোলো। কেন? দরকার নেই। খুলতে বললাম, খোলো। আমি দাঁড়াই, খোলো তুমি ওটা। কাল রাতে বোধহয় প্রেশারের ঔষধ খাওনি, তাই না? কোথায় গিয়েছিলে এখন? কড়া অন্তুর কণ্ঠস্বর। আমজাদ সাহেব সোয়েটার খুললেন। অন্তু তা নিয়ে নিজের কনুইতে বাঁধিয়ে রেখে বলল, কোথায় গেছিলে বলনি কিন্তু এখনো। আস্তে করে বললেন আমজাদ সাহেব। মুস্তাকিনের সাথে দেখা করে এলাম। তুমি তোমার পেরেশানি থেকে আমায় দূরে রাখতে চেয়ে কি প্রমাণ করতে চাও? যে আমি তোমার বাড়ির কয়দিনের অতিথি? তোমার দুঃখ কষ্টের কথা জানানো উচিত নয় আমায়। কোনো মতো উপর ওপর হাসি মুখে ফর্মালিটি দেখিয়ে বিদায় দিলে মিটে যাবে এমন কিছু? পাগলি খেপে গেছে। আমজাদ সাহেব হাসলেন। রিকশায় উঠেও অন্তু আর কথা বলছিল না, অথচ যতক্ষণ ওনার সাথে অন্তু বাইরে থাকে 2 বছরের শিশু হয়ে যায়। এটা কি আব্বু? ওটা কি? ওখানে কি হয়েছে? এটা কেন হয়েছে? দেখো কি হচ্ছে? এই সেই সব প্রশ্নের ভিড়ে টিকে থাকা মুশকিল হয় আমজাদ সাহেবের। রিকশার হুড তুলে দিলেন। রোদ মুখে লাগছিল। আনমনেই বললেন, পেরেশানি ছাড়া জীবন চলার উপায় নেই। এ তো লেগেই আছে। সেসব যদি পিড়ি পেতে তোর কাছে বলতে বসি, তারপরও নিজের ঝামেলাও তোকে জড়িয়ে ফেলি। বাপ হিসেবে যে ছোটোখাটো প্রকাশ করতে পারবো আমার মধ্যেও তার দায় তুই নিবি। এসব কথা তোর কানে কেন দেব আমি? এমনিতেই তো সারাদিন নিজের চেয়ে বেশি সংসারের চিন্তায় লেগে আছিস। বলেছি তোর কাজ শুধু পড়ালেখা করা। সংসারের চিন্তা করার ইচ্ছে থাকলে পরের বাড়ি পাঠিয়ে দিই। সংসারের টানাপোড়া ঘাড়ে তুলে দেওয়ার হলে বাড়িতে রাখবো কেন তোকে? গম্ভীর স্বরে বলা কথাগুলোকে উপেক্ষা করে বলল অন্তু, তুমি তোমার লেকচার থামাও আব্বু। এটা তোমার ক্লাসরুম, অথবা আমি তোমার ছাত্রী নই। বলবে না বলবে না। আমিও জানার জন্য মরে যাচ্ছি না। কথা শেষ করে দুজন দুজনের দিকে শক্ত চোখে তাকালো একবার। অন্তুর মতে বিকেল হলো দিনের সুন্দরতম সময়। সিঁড়ির নিচে পাটি বিছিয়ে পড়তে বসেছিল সে। রাবেয়া পাশেই বসে চাউল খুঁড়ছিলেন। মার্জিয়া ধীর পায়ে এসে একবার কাপড় চোপড় নিয়ে গেছে। রাবেয়া বলতে চেয়েও চুপ রইলেন। এই অসময়ে গোসল করো কেন? গোসল করো না। পাছে আবার খিটখিট করে উঠবে মার্জিয়া। রাবেয়া অন্তুকে পেলে কোনো সময় চুপ থাকেন না। বোকা বোকা কথা বলে অন্তুর কাছে কড়া কথা শোনা, অথবা নিজের অতীতের গল্প শোনানো, নয়তো হাসি মজা করেন। আজ চুপচাপ আনমনে চাউল খুঁড়ছেন। অন্তু বই রেখে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, চিন্তায় আছো নাকি? কেমন করে যেন একবার তাকিয়ে আবারও চোখ নামালেন রাবেয়া। অন্তু ভ্রু কুচকালো। কাহিনী কি? চুপ করে আছো কেন? কি হয়েছে আম্মা? রাবেয়া নিচু স্বরে বললেন, ওই হারামি কাল রাতে বাড়ি আসেনি। কি যে করতেছে কোথায় আল্লাহ মাবুদ জানে। আমার আর ভাল লাগে না এসব। বাড়ি আসেনি রাতে? আব্বু জানে? চুপ কর, আস্তে কথা কইতে পারিস না? মেয়ে মানুষ। এদিক ওদিক তাকালেন রাবেয়ার আতঙ্কিত চোখে। না, পারি না। কোনো পাপ তো করিনি যে তা লুকাতে বিড়বিড় করতে হবে। গত রাতে বাড়ি আসেনি, আবার রাত আসতে যাচ্ছে। তুমি আব্বু বা আমায় জানানোর প্রয়োজন মনে করনি?
মার্জিয়া ঘরে ঢুকে দম আটকে এলো অন্তুর। জানালা দরজা কিছুই খোলেনি। শরীর ভালো যাচ্ছে না মার্জিয়ার। মার্জিয়া খুব সুফি মেয়ে। ঘরবাড়ি সবসময় ঝকঝক করে তার বদৌলতে আজ পুরো ঘর একটা পরিত্যক্ত গুদামের চেয়ে কম লাগছে না। বাথরুম থেকে আওয়াজ পেল, মার্জিয়া দৌড়ে গেল। বেসিনের উপর ঝুঁকে হড়হড় করে বমি করছে মার্জিয়া। অন্তু দ্রুত বাহু চেপে ধরল মার্জিয়ার। কোনো মতে ধরে এনে বিছানায় শোয়ালো ওকে অন্তু। পাশে বসে বালিশ ঠিক করে দিয়ে লাইট জ্বালালো ঘরের। চারিদিকে বন জঙ্গলের মতো হয়ে আছে। অন্তু মাসেও একবার এই ঘরে ঢোকে না। চারিদিকের হাল দেখে অবাক হলো। মার্জিয়ার কপালে হাত চেপে বলল, কি হয়েছে আপনার? এত শরীর খারাপ কিছু বলেননি তো। নিজেকে কি ভাবেন আপনি? আর আমাদেরকে বা কি ভাবেন? আমরা কি আপনাকে খেয়ে ফেলার জন্য ওত পেতে আছি? এমন মনে হয় আপনার সাথে শত্রুতা করে 2-4 পয়সা পেলে তাও না হয় ভেবে দেখতাম আপনার সাথে শত্রুতা বজায় রাখার। মার্জিয়া চুপচাপ চেয়ে রইল। মার্জিয়ার কাছে এমন নমনীয়তা আশা করা যায় না। আস্তে আস্তে তার চোখ ভিজে গলা ভেঙে এলো। ও গতকাল সকালে বাড়ি থেকে বের হয়েছে, এখনো পর্যন্ত কোনো খবর নেই, ফোন বন্ধ। অন্তুর চোয়াল শক্ত হলো। তা কাকে বলছেন? চেনেন আমাকে? আমার বাপ মা, আমি এই বাড়িতেই পাশের ঘরেই থাকি। তা জানেন আপনি? এসব পার্সোনাল কথা আমাদের অচেনাদের কাছে বলবেন না ভাবি। ক্ষতি করে বসলে তো আর উঠে আসবে না। গোপন কথা গোপন রাখুন। ভারী পা ফেলে বেরিয়ে এলো অন্তুর ঘর থেকে। বোরখা পরে বেরিয়ে যাবার সময় রাবেয়া হাই হাই করে উঠলেন। কোথায় যাচ্ছিস তুই অন্তু? এই অন্তু সোজা হেঁটে দরজার কাছে গিয়ে বলল। ডাকাতি করতে যাবে সঙ্গে? সাহস নেই অত তোমার। আমি বরং যাই। রাবেয়া দীর্ঘশ্বাস ফেললেন। অন্তু ভীষণ গম্ভীর, রাগ ও মেজাজ ভীষণ তিরিক্ষি। তিনি ভেবেছিলেন অন্তিক আজকের মধ্যে ফিরে আসবে, জানানো দরকার নেই কাউকে। অন্তুকে বললে তো তা তৎক্ষণাৎ আমজাদ সাহেবের কানে যাবে, একটা তামাশা হবে। খানিক বাদে অন্তু কঠিন মুখে একইভাবে ফিরে এলো। রাবেয়ার কোনো কথার জবাব দিল না, সোজা মার্জিয়ার রুমে গেল। পেছন পেছন দৌড়ে এলেন রাবেয়া। অন্তু মার্জিয়ার হাতে প্রেগন্যান্সি কিট ধরিয়ে দিয়ে বাথরুম অবধি এগিয়ে দিয়ে বলল, যান, টেস্ট করে আসুন। মুখের দিকে চেয়ে থেকে সময় নষ্ট করবেন না, দ্রুত যান। রাবেয়া অবাক হলেন। অন্তু প্রেগন্যান্সি কিট কিনতে গিয়েছিল বললেন, আমি তো কিছুই বুঝিনি মার্জিয়া। তা শিওর হলে তো আর আবার পরীক্ষা করার মতো উদ্ভট শখ জাগতো না আমার আম্মু। রাবেয়া চুপ রইলেন। একটু পর আবারও নিজেই বিড়বিড় করলেন, অন্তিক কোনো দিনও রাত বাইরে কাটায় না অন্তু। আমার ভাল লাগতেছে না। কই গেছে? সন্ধ্যা লাগতে যাচ্ছে, এখনো আসলো না। অন্তু একবার তাকালো তার সরলা মায়ের মুখ পানে। তাকে ভীষণ ভয় পান রাবেয়া। অন্তু চোখে আশ্বস্ত করলো, কিছু হয়নি, শান্ত হও। সন্ধ্যার পর আরও 2বার বমি করেছিল মার্জিয়া। অন্তু সোফার উপর ছিটিয়ে থাকা কাপড়গুলো ভাঁজ করে ঘরটা ঝাড়ু দিয়েছে। অন্তিক খুব খিটখিটে মানুষ। বিছানায় বসার সময় চাদরে হাত বুলিয়ে বসার অভ্যাস আছে। কিটে প্রেগন্যান্সি পজিটিভ এসেছে। তারপর বেশ কিছুক্ষণ নিঃশব্দে কেঁদেছে মার্জিয়া। রাবেয়া প্লেটে করে ভাত আনলেন। মার্জিয়া খেতে অস্বীকার করলো, রুচি নেই তার। অন্তু জিজ্ঞাসা করেছিল। মার্জিয়া সেসব এড়িয়ে কাতর স্বরে বলে, তোমার ভাই আসছে না কেন অন্তু? আমার ভালো লাগছে না এমনিতেই শরীরটা, তার উপর এই টেনশন। অন্তু মার্জিয়ার কাতর মুখ থেকে নজর ফেরায়, গম্ভীর স্বরে বলে, টেনশন না করুন। আব্বু মসজিদ থেকে আসলে বলছি কিছু একটা করা যাবে। আপনি চুপচাপ শুয়ে থাকুন, পারলে কিছু খেয়ে নিন। এই সময় নিজের সাথে সাথে আরেকটা প্রাণের যত্নে থাকতে হবে আপনাকে। রাবেয়া খুব জোর কয়েক লোকমা খাবার তুলে দিতে পারলেন মার্জিয়ার গালে। কেঁদে কেঁদে মুখ চোখ বসিয়ে ফেলেছে। দিন শেষে মেয়েটা অন্তিককে ভীষণ ভালোবাসে, এ চিরন্তন সত্য। অন্তু চলে এলো বাইরে। তার মাথায় বহু নেতিবাচক ভাবনা আসছিল। সেদিন একটা গুন্ডা ধরনের নোংরা লোকের সাথে কোথাও যাচ্ছিল অন্তিক। অন্তুর মাথা ভার হয়ে এলো। কি অধপতন অন্তিকের! আমজাদ সাহেবকে তার ছেলের ব্যাপারে এমন কথা কিভাবে বলা যায়? দিন দিন পারিবারিক পরিস্থিতি এতটাই সংকটাপন্ন হয়ে উঠছে কেন? আমজাদ সাহেব জামায়াত শেষে ফিরলেন। 2বার আব্বু বলে ডেকেও কিছু বলতে পারছিল না অন্তু। আমজাদ সাহেব গম্ভীর হলেন। কথা কেন এমন গলায় আটকাবে? স্পষ্ট কথা বলতে শেখাইনি আমি? চোর বা অপরাধীরা কথা বলতে গিয়ে হুমড়ি খায়। তুই কি সেরকম কিছু বলতে যাচ্ছিস? তোমার ছেলে কাল সকালে বেরিয়েছে, এখন অবধি বাড়ি ফেরেনি। মানে প্রায় 1.5 দিন হলো তার পাত্তা নেই বাড়িতে। আব্বু, তুমি চিন্তিত না হও, সে বাচ্চা নয়, চলে আসবে। তবুও তোমাকে জানানো প্রয়োজন বলে মনে করলাম। শেষের দিকে অন্তু সামাল দেওয়ার ব্যর্থ চেষ্টা করে। আমজাদ সাহেব তসবি রেখে উঠে গিয়ে পুকুরের পাশে জানালাটা আটকে দিয়ে বললেন,
বাচ্চা বোঝাচ্ছিস? আসলেই কি আমি এত দুর্বল আর অপদার্থ হয়ে উঠেছি যে ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিতে পারছি না আজকাল? তেমনটা নয়, কিন্তু একের পর এক যা হচ্ছে। এটাকেই তবে জীবন বলে অন্তু। যখন দেখবি জীবন সমতল রাস্তার বেশ আরামে গড়িয়ে গড়িয়ে দুলিয়ে দুলিয়ে চলছে, তখন বুঝবি তুই স্বপ্নে আছিস। অল্পক্ষণের মাঝে ঘুম থেকে জেগে উঠবি, কারণ বাস্তবতা হলো পাহাড় কেটে বানানো সরু রাস্তা, যার পদে পদে ঝাঁক, উঁচু নিচু খাদ, আর যে কোনো সময় জীবন নামক গাড়িটা উল্টে পড়ার সম্ভাবনা দিয়ে ভর্তি। এসব সেদিনই ভয় পাবো, আর আগে আমি মাটির তলায় শায়িত হয়ে যাব। অন্তু চেপে চোখ জোড়া বন্ধ করে ফেললো, বিড়বিড় করলো। প্লিজ আব্বু, প্লিজ চুপ করো। কিছু হয়নি, হবেও না। আমজাদ সাহেব বের হবার মুহূর্তে অন্তু কোথা থেকে দৌড়ে এসে হাত চেপে ধরলো হুড়মুড়িয়ে। আমজাদ সাহেব গোমরা মুখে বললেন, পাগলামি না করে ঘরে গিয়ে পড়তে বস। সেদিন পরীক্ষা দিয়ে এসে 2 দিন বেশ ফাঁকিবাজ করেছিস। আমি এখন ফিরে আসবো। আমিও এখনই ফিরে আসবো, একটু ঘুরে আসি চলো। ধমক দিলেন আমজাদ সাহেব। বড় হসনি? আর কবে বড় হবি? আমি কি শখে যাচ্ছি রে? পিছু নিতে হবে। আব্বু, তুমিই বলতে সন্তান বাপ মায়ের কাছে কোনো কালে বড় হয় না। সে আমি যত বড়ই হই, আমার বয়স যতটুকু বাড়ছে তোমারও বাড়ছে, সুতরাং তোমার তুলনায় আমি যা তাই রয়ে গেছি। কিন্তু ঠিক বলেছি না? অন্তু চাইল রসিকতার মাধ্যমে আব্বুর টেনশন কম করতে। আমজাদ সাহেব হার মানলেন। মৃদু ধমক দিয়ে বললেন, চাদর নিয়ে আয় যা, ঠান্ডা লাগে না? অন্তিকের দোকান বন্ধ পাওয়া গেল। পাশের দোকানদার জানালো কাল থেকে দোকানই খোলেনি। এরপর বেশ কিছুক্ষণ নীরব হয়ে দাঁড়িয়েছিল দুজন রাস্তার পাশে। অন্তু ঠিক বুঝতে পারছিল না আব্বুর অভিব্যক্তি। গম্ভীর মানুষদের এই এক সমস্যা, তাদের উত্তেজনা বা শান্তভাব সবই একরকম চুপচাপ। সে বুঝতে পারছিল না কি করে পরিস্থিতি সামাল নেওয়া যায়। অন্তিক গতকাল বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে বেরিয়ে দোকানেই আসেনি, তাহলে কোথায় গিয়েছে? এখন কোথায় খুঁজবে ওকে? কোথায় যেতে পারে? অবচেতন মস্তিষ্ক থেকে থেকেই নেতিবাচক ভাবনা উকি মারছে। অন্তু ধমকে তাদের ভেতরে পাঠালো। আমজাদ সাহেব আচমকায় শক্ত করে চেপে ধরলেন অন্তুর বাম হাতখানা। অন্তুর মনে হলো সে এবার এই গোটা মহাবিশ্ব ব্রহ্মাণ্ড জয় করে ফেলতে পারবে নিমিষে। তাতে তার গায়ে একটুও আঁচড় লাগার সম্ভাবনা নেই। আর চোখ বুজে দুটো শ্বাস ফেলে বলল, আব্বু, তোমার ছেলের দুটো কলেজ লাইফের বন্ধুকে চিনি আমি, তুমিও তো চেনো। আব্বুর হাত ধরে রাস্তা পার হলো অন্তু। চাদরের এক প্রান্ত কাঁধ থেকে পড়ে গেছে। আমজাদ সাহেব অন্তুর হাত ছাড়লেন না, বরং বাম হাত দ্বারা চাদর কাঁধে তুলে নিয়ে একটা ধমক দিলেন। সর্দি লাগলে 1 পয়সা ওষুধ কিনে দেব না, মনে রাখিস। ভালোভাবে চাদর জড়িয়ে এনে গায়ে, ঠান্ডা কিন্তু কম নয় বাইরে। বন্ধুরাও এখন সংসারী হয়ে গেছে। পুরনো শিক্ষককে দেখে ব্যস্ত হয়ে পড়ল। আমজাদ সাহেব সকলের অনুরোধ নাকচ করে কেবল অন্তিকের খোঁজ করে বিদায় হলেন। সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করেও বিশেষ ফায়দা হলো না। এখনও অন্তিকের নাম্বার দুটোই বন্ধ। দুজন রাস্তার পাশে উঁচু ফুটপাতের ধারে বসলো। অন্তুর বুক কাঁপছে। চুপচাপ বসে থাকা আব্বুর মনে কি বয়ে যাচ্ছে তা আন্দাজ করতে চাইল। খুব করে মনে হলো যদি সে ম্যাজিক জানতো তো এখনই অন্তিককে এনে সামনে দাঁড় করাতো, তারপর এক লহমায় ভেঙে দিত বাপ ছেলের মাঝের কঠোর দেয়ালখানা। বুকের ভার সহ্য হচ্ছিল না, ওর অসহায় লাগছিল খুব। সে কেন পারে না আব্বুর পেরেশানির সহজ সমাধান হতে? সমস্যাগুলো তার নাগালের মাঝের হয় না কেন? বেশ কিছুক্ষণ দুজন চুপচাপ পাশাপাশি বসে রইল। রাস্তার ওপাশে ফুটপাতে ভাপা পিঠা বিক্রি হচ্ছে। আমজাদ সাহেব জিজ্ঞাসা করলেন, পিঠা খাবি? অন্তু তাকালো আব্বুর দিকে, অল্প হাসলো। মানুষটা বরাবর নিজেকে পাথর প্রমাণ করতে চেষ্টা করে, যেন এই জগতের কোনো ব্যথা বা উদ্বেগ তাকে কাবু করতে পারে না। দিন শেষে পরিবারের কর্তব্য পালন করতে গিয়ে এত এত জটিলতা এবং দেনা পাওনা ঘাড়ে করে বসে আছে, তবুও যেন মনে হয় না তার কর্তব্য সে ঠিকঠাক পালন করছে। অন্তু মাথা নেড়ে বলল, আব্বু। হুম। আনমনে বললেন আমজাদ সাহেব। থানায় একটা জিডি করলে হয় না? আমিও ভাবছি। থানায় একটা সাধারণ বিবরণী ডায়েরি করে দুজনে বেরিয়ে এসে থানার বাইরে দাঁড়ালো। আমজাদ সাহেব ফোন করলেন কাউকে। অন্তু ইশারায় জিজ্ঞেস করলে বললেন। অন্তু আর কিছু বলল না। তার মনে হলো খুব শীঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে, চিন্তা করার কারণ নেই। সে শুধুই এত বেশি বেশি ভাবছে। টিকিট কাউন্টারে টুকটাক ভিড়, রাজধানী শহর বলে কথা। হাতঘড়িতে সময় দেখলো জয়, 11টা 53 বাজে। সে ফ্ল্যাট থেকে বের হয়েছে 11:15টার দিকে। এরপর বিয়ার কিনতে গিয়ে দেরি হয়েছে।
দৌড়ে বাসে উঠলো। এত রাতেও সবগুলো সিট বুক, তার জন্য একটা সিট রয়েছে একটা মেয়ের পাশে। মেয়েটা জানালার ধারে বসে আছে। জয় গিয়ে দাঁড়িয়ে কাঁধ থেকে ব্যাগ খুলতে মেয়েটা উঠে দাঁড়িয়ে খ্যাকম্যাক করে উঠল। একদম এখানে বসবেন না, আমি আপনার পাশে বসে যেতে পারবো না। এখানে বসবেন না আপনি, আমি বসতে দেব না। বাস ছাড়বে এক্ষুনি। জয় রাগ সামলে বলল, আর কোনো সিট ফিট ফাঁকা নেই? দুজনে বসার জন্য যথেষ্ট জায়গা আছে, দুটাই সিটে। আপনি বসেন, অসুবিধা হবে না। মেয়েটা কর্কশ সুরে জোরে করে চেঁচিয়ে উঠল। বললাম না আমি আপনার পাশে বসে যাব না, যেতে পারবো না কোনো ছেলে মানুষের পাশে বসে আমি, অন্তত রাতের জার্নি। চুপ কর ছেলে, চুপ। আর এক ফোঁটা আওয়াজ গলার ভেতর থেকে বের হলে চুপ থাক, শালির মেয়ে। সকলে উঠে দাঁড়ালো। হেল্পার এগিয়ে এলো। জয় দাঁত খিচে বলল, এই চেংড়ি, নাম তুই, নাম। নেমে যা বাস থেকে। মেয়েটা কেঁপে উঠল। জয় আঙ্গুল নাচে ইশারা করলো। বের হ সিট থেকে, বের হ। এই বের হ, নাম যা। তোর সিটের মাঝে তুই আমার পাশে দু, তোরে আমি বসে যেতেই দিব না। মেয়েটা কিছু বলতে নিলে জয় ঠোঁটে আঙ্গুল চাপলো। চুপচাপ নেমে দাঁড়া, নয়তো একটা লাথি মেরে নামিয়ে দেব। পরে যাবি, মাজা টাজার নকশাটা পাল্টে যাবে। হেল্পার কিছু বলতে আসলে জয় থামালো। তুই চুপ থাক, ওইদিকে সরে দাঁড়া। ওকালতি করতে আসলে বাসটা পিছন দিয়ে ভরে দেবে একদম, শালা। মেয়েটার দিকে ফিরে বলল, শালি ভদ্রতা মারাও, ভদ্রতা শিখেছ আমারে? যে মাগি কোনো ছেলের পাশে বসে যেতে পারে না, সে রাত 12টার সময় একা যাতায়াত করে। হে পাগলে থাপায় আমারে, ভাতের বদল কি খই খাই? ভদ্রতাকে কোনো মতে সম্মান দিতে ইচ্ছা করলে ভদ্র সমাজ বিষয়টা হজম হয় না আমার। তোরে দেখে লাগতেছে না তুই কোনো বিপদে পড়েছিস। তার মানে স্বেচ্ছায় রাত দুপুরে একা সফর করে বেরোস, আর ছেলে মানুষের পাশে বসতে পারো না। তোর মতো বাল্লাটে লারে কোন শালা? আমারে দেখলে কি বাল বেটা মনে হয় যে তোর পাশে বসলে সুসুড়ি উঠে যাবে? সুশীল নারী তুমি না শালি আমার? নাটক! তোরে আমি সিনেমা দেখে দাঁড়া। পকেট থেকে মানি ব্যাগ বের করে বলল, দে টিকিট, দে দে টিকিট দে তোর। জয় টিকিটের দাম মেয়েটার হাতে শক্ত করে গুজে দিয়ে টিকিট কেড়ে নিয়ে সিটে ফিরে এসে বসলো। হেল্পার তখনও দাঁড়িয়ে। জয় সিটে গা এলিয়ে দিয়ে চোখ বুজে বলল, আপনার আবার কি সমস্যা? মাথা কাজ না করলে বাসের দরজার সাথে জোরে কয়েকটা ঠুকুনি মারেন, ক্লিয়ার হয়ে যাবে। দুইটা সিটে এখন আমার, এখন গাড়ি ছাড়েন, এমনি পৌঁছতে এখন সকাল হবে। হেল্পার ভয়ে বলতে পারল না গাড়িতে অ্যালকোহল অ্যালাউড না। বাসের লাইট অফ হলে জয় শব্দ করে বিয়ারের ক্যান খুলে তাতে দুটো চুমুক দিয়ে গলা ছেড়ে গান ধরল। ফজরের আজানের সময় বাস দিনাজপুরে প্রবেশ করলো। অন্ধকার ভালো করে কাটেনি, তার উপর ঘন কুয়াশার আচ্ছাদনে এক হাত দূরের পরিবেশ স্পষ্ট দৃষ্টিগোচর হবার জো নেই। জয়ের শরীরে শীত নেই। কনকনে শীতেও দরকার পড়লে ডাবল ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ফ্যান চালিয়ে ঘুমায়। ফ্যানের শব্দ কানে না এলে ঘুম ভালো হয় না। পুরো ও ক্যানে কোনো মতে নেশা হয়। এখনও বেশ খানিকটা তরল বাকি ক্যানে। মাথাটা ঝিমঝিম টের করছে। নেশা পুরো না হলে কঠিন হ্যাংওভার চড়ে। হাঁটতে গিয়ে পা টলছে। নিচের তলার পুরোটা জুড়েই হামজার স্টিল ওয়ার্কশপ। সেটি পেরিয়ে দোতলার সিঁড়ি ভেঙে দরজায় টোকা দিল। কলিং বেল চাপার আগে যেন হুট করে দরজাটা খুলে যায়। জয় চমকে গিয়ে আবার সামলালো নিজেকে। তরু দাঁড়িয়ে আছে দরজা খুলে। ভেতরে ঢুকে কাঁধের ব্যাগ নামিয়ে জিজ্ঞাসা করলো, ঘুমাসনি তুই? জবাব দিল না তরু। জয় জানে সারা রাত এভাবেই বসার ঘরের দরজার কাছে বসেছিল তরু। জয় জেলার বাইরে গেলে যেদিন ফেরার কথা থাকে দরজার কাছে থাকে। জয় আসলে যাতে দরজা খুলতে দেরি না হয়ে যায়। জয় বলল, খাবার কি আছে রে? ক্ষুধা লাগছে, ভাত দে। তার আগে একটু গরম কালা কফি দে, গাগুলোয় আসতেছে, আবার খিদেও লাগতেছে। তরু ঠোঁট উল্টালো। ছোট মাছ রান্না আছে। জয় দাঁত খিচে আবারও চুপ করলো। জুতোটা খুলে পা ঝেড়ে উড়িয়ে দিয়ে বলল, বাঙালি জাতিটা যেরকম বালের জাত, খাওয়া দাওয়া বাল মার্কা, এই জিনিস খাই আমি। তাহলে ডিম ভেজে দেই। নর্মাল ফ্রিজে অল্প একটু মাংস রান্না আছে, গরম করে দেই ওটা। সকালে ভালো খাবার দেব, এখন এইটুকু নিয়ে চালান। কমন বাথরুমে ঢুকলো জয়। পা ফসকে যেতে চাইলো একবার। তরু খেকিয়ে উঠল, এসব কচু না গেলে কি খুব অসুবিধা হয়? ধরবো আমি? না তো, মাথা লইনি আমি, একদম ফিট আছি। তুই তাড়াতাড়ি কফি বানা, তার আগে আমার গামছা দিয়ে যা। এটা গোসল করার সময় হলো? আজে বাজে জিনিস গিলবেন আর বেখাপ্পা সময় গোসল করে সর্দি মাথাবেন? জয় মাতালের মতো নাটকীয়ভাবে কাঁধ দুলিয়ে হাসলো।
সভ্য মেনে নিয়ম মেনে কোন সালে বড়লোক হয়েছে রে? আমি এত অসভ্য হয়ে বড়লোক। কফি পড়ে রইল ওভাবে। জয় গোসল করে বেরিয়ে সোজা এসে খাবার টেবিলে বসলো। এই পৌষের শীতে ভোর 5টার দিকে গোসল করে কেউ এত নির্লিপ্ত থাকতে পারে? তরু নাক কুচকালো। খাবার দিয়ে চলে যাবার সময় জয় ডাকলো। চেয়ারে বস। আপনি খান, আমি ঘুমোবো। জয় শুনল না, বলল, তুই তো রাতে খাসনি। তরু থতমত খায়। খাইনি মানে? বাংলা কথা বুঝিস না? আমি আসলে খাবি, তাই খাসনি। পুরোপুরি নিশ্চিত জয়। তরু লজ্জা পেল। আপনি খান। জয় মৃদু ধমক দিল। তুই না বললেও আমি খাবো, বসে পড়, প্লেটে খাবার নেই। একা একা খাইতে ভাল লাগে না আমার। খেতে খেতে একবার তাকালো জয় তরুর দিকে। নির্দ্বিধায় সুন্দরী, মায়াবতী উপাধি পাওয়ার যোগ্য তরু। আজ এই নির্ঘুম রাতের শেষে জয়ের ক্লান্ত আধামাতাল চোখে আরও সুন্দর দেখতে লাগছে। তার যত্নের কেউ নেই কোথাও তরু ছাড়া। হুট করে এ চোখে ধরে গেল জয়ের। সে চোখ নামালে তরু তাকালো। ভেজা চুল পরনে, সাদা লুঙ্গি, ঘাড়ে গামছা, মাথা নিচু করে খাচ্ছে আর পা দোলাচ্ছে জয়। তরুর দেখার মাঝে হুট করে বলল জয়, এভাবে তাকিয়ে থাকিস না, তোর নজরে প্রেমে টেমে পড়ে গেলে শেষে জাত থাকবে না আমার। তরু হেসে ফেলল, মাথা নুইয়ে নিল। জয় দেখল স্নিগ্ধ হাসি তরুর। মেয়েটা চঞ্চল, তবে তার সামনে আসলে খুব গুছিয়ে নেয় নিজেকে। একজন কর্তব্যপরায়ণ নারী হয়ে ওঠে। শেষ রাতে তাদের এই নৈশভোজের অভ্যাস খুব পুরনো। তরু হাসি সামলে বলল, প্রেমে পড়ার হলে কবেই পড়তেন। একটু থেমে আবারও বলল, আপনার আসলেই ভালোবাসা আসেনি কোনোদিন আমার প্রতি? জয় বাচ্চাদের মতো মাথা নাড়ল। হুস, ভালোবাসা জিনিসটা আমার সিস্টেমের বাইরে, ওসব বুঝি না আমি। তোর ওপর কয়েকটা দিন ভালোবাসা আসেনি, তবে মায়া আছে অনেকটা। তরু ভ্রু কুচকায়, অবাক হয়। মায়া? তা কেন? সে আশা করেনি জয়ের মুখে এমন কথা শোনার। সেবা যত্ন করিস তার ভাড়া। তরু স্মিত হাসে, চোখ ফেরায় না। খানিক পর জয় আনমনে বলে, কারণ আমারে কেউ কোনোদিন নিঃস্বার্থভাবে ভালোবাসে নাই, ভালোবাসেই নাই। আমার মনে হয় তুই একমাত্র একটা পাগল যে আমাকে বিনা স্বার্থে কোনো উদ্দেশ্য ছাড়া মনোযোগ ও ভালোবাসা দিয়েছিস। চালাক হ তরু, প্রতিরোধ গড়ে তোলা আমার বিরুদ্ধে। বিদ্রোহ, বিদ্রোহ। জয়দের ভালোবাসতে নেই। খালু আপনাকে? জয় হেসে ফেলল কেমন করে যেন। অর্ধেকটা খাবার ভর্তি প্লেটের মাঝে পানি ঢেলে হাত ধুয়ে ফেলে চেয়ারে হেলান দিয়ে বসে বলল, আমি বিশাল বড়লোক চ্যাংড়া। কথাটা বলেই চোখ মারল জয়। বাপের সমস্ত সম্পত্তির একমাত্র মালিক আমি। এমনিতেও আমি বেশি দিন দুনিয়া থাকবো না, তাতে আমার সবকিছু অটোমেটিকলি আমার পালনকারীদের হয়ে যাবে। এটা তুই তাদের ভালোবাসা বলতে চাইছিস? সেই তথাকথিত যত্ন আমি রাস্তায় কারো কাছেও পেতাম। আমার নামে আমার ধোকাবাজ বাপ মা মোটা টাকার গুদাম রেখে গেছে। তরু অবাক হয়ে বলল, কিন্তু হামজা ভাই? জয়ের হাসিটা এবার রহস্যজনক দেখতে লাগলো। ঘাড়ে হাতের তালু ঘষে বলল, ভালোবাসার প্রশ্রয়ের মাঝে তুই পার্থক্য বুঝিস না? না, আমিও বুঝতাম না। মাঝখানে একটু থেমে দুবার মাথা ঝাঁকি দিল জোরে করে। ঝিমঝিম করছে মাথাটা সামলে বলল, ভালোবাসায় প্রশ্রয় কম থাকে, খুব কম। সেখানে কঠোর শাসন থাকে, আবার ক্ষেত্র বিশেষে প্রবলেম ছাড়া। রাস্তার অপরিচিত কাউকে তুই ধরে শাসন করতে যাবি না। যার উপর টান লাগে, মায়া টান, যেটারে তোরে ভালোবাসিস তারে মানুষ শাসন করে। আমারে কেউ কোনোদিন শাসনে করে নাই। তরু কেঁপে উঠল নিজের অজান্তে। জয় কখনোই নিজেকে নিয়ে বলে না, কোনোভাবেই না। জয়ের উদ্ভট হাসির সাথে এমন সব কথাগুলো খুব বিচ্ছে। আমি যখন একের পর এক সিগারেট ফুঁকে যাই, হামজা ভাই কোনোদিন ধমক দিয়ে বলে নাই সিগারেট ফেলে দে, আর ছবি না। ক্লাস 8-এ প্রথমবার সিগারেট ঠোঁটে রেখে আগুন জ্বালিয়েছি। তখন গলা জ্বলতো খুব। একবার ধোয়া গেলার সময় গলা পড়তে পড়তে যেত নিকোটিন। কেউ সেদিন চং করে একটা থাপ্পড় মেরে কেড়ে নেই নাই সিগারেটটা। গলা পড়ছে, আমি ধোয়া টেনে গেছি। এক সময় সয়ে গেল, আর ছাড়তেই পারলাম না। হামজা ভাই জানলো, কিন্তু কিছুই বলে না। কলেজে ওঠার পর দেখতাম বন্ধুরা ইচ্ছে মতো চুল কাটতে পারে না, বাপ নাকি মারে। আমি যেমন খুশি, যেভাবে খুশি, যা খুশি করে কাটতাম। সবাই এই জন্য আমার লিটার মানতে শুরু করলো। আমি ওদের কাছে স্বাধীন চেতা ভাবের গুরু হয়ে উঠলাম। তখন মনে হতো, শালার আমারই তো জীবন, আর কি লাগে। সবগুলো শালা দুর্ভাগা, কি জীবন ওদের, ইচ্ছা মতো কিছুই করতে পারে না।
বাপের গোলাম সবগুলো খবিস। টেবিলে ঝুঁকে পড়ে ঘাড় মুচড়ালো এদিক ওদিক, পরপর চোখের পাতা ঝাপটালো কয়েকবার, চোখ বুজে হাসলো আবার। পরে বুঝলাম ওদের মতো দুর্ভাগা আমি চাইলেও হতে পারবো না। ওরা দুর্ভাগা কারণ ওদের বাপ মা আছে। চুল কেটে বাড়ি গেলে বাপে মারে, মা গালি দেয়। সিগারেট টানলে বাপ জানলে খবর খারাপ হবে। আমার এসব হওয়ার চান্স নেই, কারণ আমার তো বাপ মাই নেই। কে মারবে, কে গালি দিবে? আমাকে শাসন করার তো কেউ নেই। আমি সিকান্দার, আমি বাদশা। টেবিলের এক কোণে কফির মগ রাখা ছিল, কফি ঠান্ডা শরবত হয়ে গেছে, তাতে চুমুক দিয়ে বলল, রাত করে বাড়ি ফিরলে হামজা ভাই 2-4টা গালি দেয় মুখে, কিন্তু তা ভয় পাওয়ার মতো কোনো না। মাল গেলে ঢুলতে ঢুলতে বাড়ি গেলে মামি যত্ন করে ঘরে তুলে শুয়ে দিয়ে যায়। আমার বন্ধুরা বলতো রাত 11টার সময় বাড়ি ঢুকলে মা নাকি বাপের কানে অভিযোগ লাগায়। পরে বাপে পেদানি দেয় ইচ্ছা মতো। মা জাতির ওপর চরম রাগ হতো আমার মামি তো রাগ করে না। আমি শেষ রাতে বাড়ি ফেললো দিব্যি হাসি মুখে দরজা খুলে চুপি চুপি ঘরে তোলে আমায়। আমার মাও নেই, ভয়ও নেই। কেন এত সুখ পেয়েছি বলো তো আমি? কারণ আমার অপরাধ আর বকাটেপনা দেখে গালে কষে 2-1টা থাপ্পড় মারার মতো বাপ নামক বিপদটা ছিল না আমার। চুল বড় করে কাটলে তা ছোট করে কেটে আসতে, ফের আবার সেলুনে পাঠানোর জন্য মা নামক জ্ঞান করে রেডিও ছিল না আমার। দিন দিন পাওয়ার আর জেদ সমান্তরাল হারে বেড়ে যাচ্ছিল খালি। দাঁত বের করে হাসলো জয়। মামার সাথে চাকরের মতো ব্যবহার করলে কোনোদিন একটা ধমক খাইনি। ডান কানে তর্জনী আঙ্গুল ঢুকিয়ে ঝাঁকালো, দুবার চোখ ঝাপটে মুচকি হাসলো আবার। প্রতি মাসে ব্যাংক থেকে আমি যে পরিমাণ টাকা উঠাই তার 1 ভাগও লাগেনি আমার কোনোদিন এত আয়েস করে চলার পরেও। বাকিটা এই বাড়ি খেয়েছে। আমি কোনোদিন শাসনও করি নাই, আমায় ভালোবাসে নাই। একটু থেমে বলল, অর্থাৎ একজন মানুষের তার জন্য আশেপাশের মানুষের ভালোবাসার প্রকাশ ভিন্ন। হামজা ভাই আমার প্রশ্রয়দাতা, কিন্তু ওই যে আমার 5 জনের মতো ধমক টাইপের ভালোবাসা পাই নাই আমি। তরুর মনে হলো জয়কে দেখে যতই মনে হোক সে মাতাল হয়নি, সে বেশ ভালো রকমের ভিনটেজ কন্ডিশনে আছে, নয়তো তার উপর বোমা মেরেও একটা দুঃখের বা ব্যক্তিগত আলাপ বের করার উপায় নেই। সে বিড়বিড় করে বলল, সব বুঝো, কেন খারাপ হলেন আপনি? জয় উঠে দাঁড়ালো, পরে আবারও চেয়ার কোনোই রেখে ঝুঁকে দাঁড়িয়ে বলল, খারাপ হয় না তরুণ, খারাপ জন্মায়। উল্টো বললেন, খারাপ হয়ে কেউ জন্মায় না, পরে জীবনের ধারায় তারা খারাপ হয়। মাতালের মতো মাথা দুলালো জয়। ও ভুল করেছি তাইলে হবে হয়তো তাই, কিন্তু আমার খারাপ হওয়ার পেছনে কোনো কারণ নাই। আমি খারাপ তাই আমি খারাপ, কারণ আমিই খারাপ। মাথা ঝুঁকিয়ে খানিক চুপ থেকে আবারও অন্য স্বরে বলল, যখন খারাপ হয়েছি তখন বুঝি নাই, আমায় কেউ ভালো হতে বলেই নাই, অথবা খারাপ হওয়া থেকে আটকাই নাই। তা বুঝলাম তো এই তো সেই দিন। মানুষের 18 বছরে ম্যাচুরিটি হয়, আমি 25-এর কাটে ঠিক মতো পৌঁছাইনি, কিছুই বুঝিনি। যা বুঝেছি তা বোঝা ঠিক হয়নি। হুটহাট জিজ্ঞাসা করলো তরু। আপনি বিয়ে করবেন না? জয় ভাবুক হবার নাটক করলো। করলে তোকে করতাম, যত্ন তো কম করিস না আমার। কিন্তু বাইরে থাকা 7 চোখে বেরোনে পাবলিক আমি, শুধু কাউকে ঘরে তুলবো, ঘর পাহারা দিতে? তাছাড়া ভালো না বেশে বিয়ে করা ঠিক না। আমিও কারো প্রেমে পড়িনি কোনোদিন। তুই মায়ায় বাঁধিস, কিন্তু আমি জানি ওটারে ভালোবাসা বলে না। তোর যত্ন মনোযোগ আমার উপর অপরিহার্য তরু, তুই সারা দিন চলে না। কিন্তু কেন যে তোকে ভালোবাসতে পারলাম না? ভালোবাসলে সত্যি তোরে বাড়ি নিয়ে যেতাম, শালা আমার এই উন্নতি হবে না রে। তরুর চোখ দুটো সজল হয়ে উঠেছিল, ভাঙা কণ্ঠে ক্ষোভের সাথে বলল, মায়া কেন লাগে? দয়া হয় আমার ওপর, তাই না? হুস, দয়া না মায়া। মায়া কেন আছে? জয় এবার প্যাচপ্যাচে হাসলো। আমিও অনাথ, তুইও বাপ মা থেকেও অনাথ, চড়ে চড়ে খালাতো ভাই। আকাশ পুরোপুরি আলোকিত প্রায়। জয় রুমে যেতে যেতে বলল, খাওয়া শেষ করে একবার রুমে আয়। তরু জয়ের রুমে ঢুকলো মিনিট 5 পর। জয় জানালার ধারে দাঁড়িয়ে সিগারেটে টান দিচ্ছিল। বোঝার উপায় নেই জয়কে, মাতাল নাকি স্বাভাবিক কিছুই বোঝা যাচ্ছিল না। তরুর উপস্থিতি টের পেয়ে বিছানার উপর থেকে একটা ব্যাগ তুলে তরুর দিকে এগিয়ে দিল। এবার চুপচাপ আমার রুম থেকে বের হয়ে যাবি,
হুদে হুদে এমনি প্যান প্যান। তরু দেখলো ভেতরে একটা নীল শাড়ি ডুকরে কান্না পেল। মাঝে মধ্যে এত নিষ্ঠুর আর রহস্যজনক লাগে জয়কে, কি বলে কি করে বোঝার উপায় থাকে না। জয় বারবার জিজ্ঞাসা করে কেন তরু ভালোবাসে জয়কে। তরু জানে না তা ভালোবাসা কিনা, তবে জয়ের কথায় আজ সে নিজের অনুভূতির নতুন নাম পেয়ে গেছে, মায়া। হ্যাঁ, মায়াই বটে, নয়তো কি। ছেলেটার জন্য অসীম মায়া লাগে তরুর। তরু জানে জয় নোংরা, আবার সে এটাও মানে সে নিজেও নোংরা, তাই জয়ের প্রতি এই মায়া। হোক সে নোংরাই, তবে এখন যেমন মন চাইছে শক্তই বুকে উত্তাল ঢেউয়ের মতো আছড়ে পড়তে, অথচ অনুমতি নেই প্রকৃতির। সাই নেই উদ্দীপনাবাহী সংবেদনশীল কাঠামোর। শুক্রবারের সকাল, রাতে জিডি করে আসা হয়েছে কিন্তু কোনো খবর নেই। তবুও কেন যেন অন্তু আশাহত হতে পারছিল না। তার মনে হচ্ছিল সব ঠিক হবে, কিছুই হয়নি। আমজাদ সাহেব বাজারে গেলেন, তখন সকাল 10টা। অন্তু বসে পড়ছিল শীতের সকালের তপ্তহীন রোদে। যাওয়ার সময় আমজাদ সাহেব অন্তুর পাশে বসে ছোট্ট একটা লিস্ট তৈরি করে নিয়েছিলেন। রাবেয়া রসুন পেঁয়াজ কেটে রাখলেন সেই রোদেই। মার্জিয়াকে আর ডাকা হয়নি, সারা রাত নিশ্চয়ই না ঘুমিয়ে সকালের দিকে ঘুমিয়েছে এই শরীরে। ঘড়ির কাঁটা যখন দুপুর 12:30 আমজাদ সাহেব এলেন না, অথচ ওনার ফেরার কথা বড় জোর 11:30। চারিদিকে জুম্মার আজান ফুরিয়ে এলো, তিনি ফিরলেন না। অন্তু বারবার করে গেটে গিয়ে দাঁড়িয়ে থেকে এসেছে, আব্বুর দেখা না পেয়ে ফিরে এসেছে। রাবেয়া অতিষ্ঠ হয়ে বসেছিলেন। সময় পেরিয়ে দুপুর 2টো বাজলো, আমজাদ সাহেব এলেন না। অন্তুর ভাবনা টনক নড়ল। সে কমপক্ষে 20-25টা কল এতক্ষণে করেছে আব্বুর নম্বরে, বারবার বন্ধ বলার পরেও। ছাদে গিয়ে দাঁড়িয়ে থেকে এলো, দূর রাস্তার মোড় অব্দি চেয়ে রইল কতক্ষণ। আমজাদ সাহেবের পাত্তা নেই। রোদ গায়ে লাগছিল না অন্তুর, সে দাঁড়িয়ে রইল ছাদের রেলিং ঘেঁষে ঘোলা চোখে। মনটাকে কেটে ভেতর থেকে আলাদা করে ফেলতে ইচ্ছা করলো। আজে বাজে চিন্তারা ভিড় করছে সেখানে, খুব জ্বালাতন করছে। দুপুরে রান্না হয়নি, খাওয়াটাও হয়নি। সকালে আব্বুর সাথে বসে ঘি আলু ভর্তা দিয়ে আম্মুর হাতের খিচুড়ি খেয়েছিল। ছটফটানি বাড়ল যখন সন্ধ্যা হলো। সময়ের আবর্তন রাত 10টার কাঁটা অতিক্রম করলো। আমজাদ সাহেব বাজার থেকে ফেরেননি তখনও। খুব লম্বা বাজার করছেন, অন্ধকার চারিপাশ, পূর্ণচাঁদ আকাশে। ছাদে দাঁড়িয়ে থেকে অন্তুর খুব হিংসে হলো এই আলোকিত চাঁদকে। আব্বু বাড়ি ফিরল না এখনও, তার খোঁজ তো চাঁদ রাখেনি, বরঞ্চ জল জল করছে আকাশ পানে। স্বার্থপর খুব চাঁদটাও। অন্তুর দুঃখে সে একটুও দুঃখী নয়। অন্তু চেয়ে রইল পাড়ার সরু গলির মোড়েছে। বারবার চোখে ভেসে উঠছে আমজাদ সাহেব বাজারের থলে হাতে সরু রাস্তাটাতে ঢুকছেন। হ্যালুসিনেশন হতে থাকলো অন্তুর। আমজাদ সাহেব ক্লান্ত হয়ে বাড়ি ফিরে বাজারের ব্যাগ অন্তুর হাতে ধরিয়ে গম্ভীর স্বরে বলছেন, আরে একটা জরুরি কাজ পড়ে গেছিল। আমি কি বাচ্চা ছেলে, এত চিন্তা করতে হবে কেন তোর? ফোনে চার্জ ছিল না, বন্ধ হয়ে আছে। বাড়িতে শুধু 3জন মেয়ে মানুষ। রাত 12টার দিকে রাবেয়া চেঁচামেচিতে ছাদ থেকে নেমে এসেছিল অন্তু। বাড়ির মেন দরজা আটকাতে গিয়ে আরো কতক্ষণ দাঁড়িয়েছিল আব্বুর অপেক্ষায়। আব্বু আসলোই না। জানালার ধারে বই নিয়ে বসে জানালাটা খুলে দিয়েছিল। রাবেয়া ঘরে এসে আরেক দফা অসন্তোষ প্রকাশ করেছেন জানালা খোলা নিয়ে। ঠান্ডা হাওয়া আসছে, তা যেন শুষে নিচ্ছিল অন্তু। একদৃষ্টে চেয়েছিল বাইরের অন্ধকার কুয়াশাচ্ছন্নতায়। চুপচাপ এভাবে বসে থাকায় বুকের ব্যথাগুলো যেন আগুনের তুষের ছিটা পড়ছিল। অন্তিক আজ 3 দিন বাড়ি ফেরেনি। আব্বু সকালে বেরিয়েছে, রাত 2টা বাজলো, সেও ফিরল না। অন্তুর কান্না পাচ্ছে কি, আবার কখনো শক্ত হয়ে উঠছে চোয়াল। নানাভাবে ভেবেও কোনো রকম ব্যাখ্যা বের করতে পারেনি। অন্তিক কোথায় গেছে, আব্বু আসছে না কেন। রাবেয়া সেদিন অন্তুর ঘরে ছিলেন, কেন জানি তিনি অনেকটা সময় নিয়ে লম্বা মোনাজাত করলেন নামাজ শেষে। আম্মুর কান্নার গুনগুনানি অন্তুর কানে গলিত লোহা হয়ে ঢুকছিল। বাইরে রাত বাড়ার সাথে সাথে যখন ঝিঝি প্রকার ডাক প্রকট হয়ে এলো, তখন চোখের পানি শুকিয়ে রাবেয়া কাত হয়ে শুয়েছেন কোনো রকমে। অন্তু কম্বল তুলে দিল ওনার গায়ে। এরপর 3-4 বার আব্বুর নাম্বারে ডায়াল করলো, রিসিভ হলো না। অজু করে এসে তাহাজ্জুদের নামাজে বসেছিল, তখন রাত 3টা ছুঁই ছুঁই। নামাজে খুব বিঘ্ন ঘটছিল, কেন জানি কান্নারা বাদ মানছিল না। কান্নার তরে সিজদা লম্বা হচ্ছিল, নাক টানতে হচ্ছিল বারবার। বুকের ভিতর কয়েকবার দম আটকালো। এসবের কারণ স্পষ্ট নয় অন্তুর কাছে, তবে বুকে তুমুল ঝড় উঠেছে। কঠোর আশঙ্কারা নেচে নেচে কী সব অলক্ষণী কথাবার্তা বলতে চাইছে। জয় এসেছে তা হামজা জানতে পারল সকাল 10টার দিকে। জয়ের রুমে গিয়ে তাকে পাওয়া যায়নি, অথচ তার এতক্ষণ চিৎপটাং হয়ে পড়ে থাকার কথা। বেডসাইড টেবিলের উপর বিয়ারের ক্যান উল্টে পড়ে আছে, বিছানায় কম্বল ছড়ানো, হাতঘড়ি, ওয়ালেট, পারফিউম সব নিজেদের জায়গায় পড়ে আছে। তার মানে জয় আশেপাশেই কোথাও আছে। দূরে বের হলে এসব ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে থাকতো। তরুকে ডাকলো হামজা। তরু এলো না, গলা উঁচিয়ে জবাব দিল। তরু চেঁচিয়ে জবাব দিল, জয় কখন এসেছে? কাল রাতে? ভোর রাতে। আবার তাহলে বের হয়েছে কখন? সকাল 8টার দিকে বের হয়ে গেল, বলে গেল এক্ষুনি আসবে। আপনি কল করুন বড় ভাইয়া। হামজা এসে সোফায় বসে রিমিকে ডাকলো।
এক কাপ কফি বা চা কিছু একটা দাও। রিমি আস্তে করে বলল। আসছি। হামজার মনে পড়ল আজ সকালে ছোট্ট একটা মিটিং ছিল ক্লাবে জয়ের। মাঝখানে আর 2 দিন 3 রাত বাকি নির্বাচনের। চারিদিকটা এতটা ঠান্ডা থাকার কথা না থাকলেও ঠান্ডা, কারণ আসল প্রতিপক্ষ এখন হাসপাতালে দৌড়াদৌড়ির উপর আছে। লোক মারফতে খবর পাওয়া গিয়েছে খুব শীঘ্রই রিলিজ করা হবে ওকে। হামজা মনে মনে প্রস্তুত যে কোনো কিছু মোকাবেলার জন্য, তবে হাঙ্গামা নির্বাচনের পর হলে সুবিধা হয়, আর সেটা শতভাগ চেষ্টা করতে হবে। রিমি কফি দিয়ে চলে যেতে অগ্রসর হলে পেছন থেকে ডাকলো হামজা। আর যাবে ওই বাড়ি? না। হামজা চোখ তুলে তাকিয়ে কফিতে চুমুক দিয়ে বলল। আমি নিয়ে যাব, আমার সঙ্গে চলে আসবে। কফির গরম ঠোঁটে লেগে নড়ে চড়ে উঠল হামজা। দ্রুত কাপ নামিয়ে বলল। এত গরম কেন? পরের বার কফি বানালে এত গরম পানি ব্যবহার করবে না। আপনারই বা এত তাড়াহুড়া কিসের? ঠান্ডা হতে তো ঘন্টাখানেক সময় লাগবে না। গম্ভীর স্বরে কথাটা বললেও তাতে অল্প একটু অভিমানও যেন শুনতে পেল হামজা। অথচ মেয়েটার অভিমান তার ভালো লাগে না। নির্বাচনের মুহূর্তে সকলের মনোনয়নের পাশাপাশি রিমির সম্পূর্ণ মনোযোগ চাই তার, নয়তো বেশ নার্ভাস ফিল হবে। যাও তৈরি হও। যাব না আমি। আর এমনিতেও মাঝহার ভাই বাড়িতে আসেনি এখনো। হামজা যেন শুনল না কথাটা, বলল। এই জন্যই নিয়ে যাব, ও আসলে তুমি এমনিতে ওই বাড়িতে যাবার অনুমতি পাবে না। তৈরি হয়ে নাও। যাব না আমি। আপনি আমায় আপনার বন্দিনী করে রাখতে চান ক্ষমতার লোভে? আপনাকে অমানুষ করে তুলছে দিনে দিন, তা বুঝতে পারছেন না? আপনাকে আমি ভালোবেসেছিলাম কোনো দিন, এটা ভাবতেও নিজের ওপর ঘৃণা লাগছে আজকাল। দয়া করেছেন আমার ওপর ও বাড়ি নিয়ে যাবার অফার করে। যথাসম্ভব অশিষ্ট ভাষায় কথাগুলো বলল রিমি। হামজা কফির মগ সেন্টার টেবিলে রেখে হাসল। অসীম ধৈর্যশীল এক পুরুষের মতো নিজেকে সামলে নিয়ে বলল। নিজেকে চেনা যতটা মুশকিল, তার চেয়েও বেশি কঠিন হলো নিজের মানুষদের চিনতে পারাটা। তুমি চিরকাল ওই বাড়ির সকলের হাসি মুখ আর আদরে আচরণ পেয়ে বড় হয়েছ। ওদের ব্যাপারে তোমার ধারণা ওই অবধি সীমাবদ্ধ, কিন্তু ওটা শুধু নিজের পরিবারের জন্য বরাদ্দ। যেমন আমি এই বাড়ির জন্য এক হামজা, গেট পেরিয়ে রাস্তায় পা রাখলে আরেকটা কেউ। মাঝহার আমার কাছে এত এত ছাড় পেয়েও বহুত কিছু করেছে এতদিনে। এবার তাহলে ভাবো, এবার সুস্থ হয়ে কি করতে পারে। আর এবারও ফিরে যা করবে, আশা করি আমার ওপর দিয়ে যাওয়া সেই চাপ দেখে তোমার ভাইয়ের ওপর ভালোবাসা একটু চির ধরতে পারে। রিমির হাত চেপে ধরল হামজা। রিমি তা ছিটকে ছড়িয়ে নিয়ে বলল। আমার ভালোবাসায় চির ধরাতে খুব চেষ্টা করে যাচ্ছেন, তাই তো? আল্লাহ জ্বালিয়ে ভস্ম করে দেবে আপনার চেষ্টাকে। দরকার পড়লে এই বাড়িতে পচে মরব। যখন আপনার মতো জাহিলের সাথে বিয়ে হয়ে গিয়েছে, তখন আপনার বাড়িতেই মরণ হোক আমার। আপনার মতো অমানুষ শত্রুতা পুরুষ, এটা আর এমন অস্বাভাবিক কি? কিন্তু যে মাঝহার ভাই আমাকে আপন বোনের মতো বুকে চেপে মানুষ করেছে, তার রক্ত ঝরার কারণে না আমি ক্ষমা করতে পারি আর না কোনো বিবেচনা। শত্রুতা আমি শুরু করিনি, শত্রুতা ওরা শুরু করেছে, আর সেটাও বহুদিন আগে। যেবার প্রথম আমি ছাত্রনেতা নির্বাচিত হয়েছিলাম, মাঝহারের ছেলেদের মাঝে কারো বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোল হাতানোর ছিল, সেটা না পারায় ওই শত্রুতার শুরু। এরপর কিছুদিন আমার জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় তোমার চাচা, চাচাতো ভাই, বাপ এদের শত্রুতার আগুনে পেট্রোল ঢেলেছে। তোমাকে বিয়ে করতে চাইলাম, প্রথমে রাজি হলো না। পরে রাজি কেন হলো জানো? আমি বাড়ির জামাই হয়ে গেলে ওদের হাতের লাঠি হয়ে যাব, আমার ক্ষমতা এবং জনপ্রিয়তার ভাগ পাবে ওরা। তা যখন হলো না, তখন একের পর এক আক্রমণ পেয়েছি এই কয়েক বছরে ওদের থেকে। কিছুই বলিনি কোনোদিন, কিন্তু আমার পর যখন জয় নেতাকর্মী হলো, তখন আবার নতুন করে জ্বলে উঠেছে তোমার বাপ চাচারা। এবার বলো, শত্রুতা কারা পুষছে, আর এর সমাধান কি? কোনো সমাধান নেই। এভাবেই যতদিন চলে, আর এরপরেও তুমি অবুঝ হলে তোমার উপর কঠোর হতে বাধ্য হব বোধহয় আমি। রিমি আর এক মুহূর্ত দাঁড়ালো না, তখনই গান গাইতে গাইতে ঢুকলো জয়। হামজা ভাই এর হবে জয়, ও ভাবি গো। হামজা ভাই খারাপ লোক, জয়ের মালা তারে হোক। উড়ছে পাখি দিচ্ছে ডাক, হামজা ভাই জিতে যাক। ও আমার ভাবি গো, ও প্রাণের ভাবি গো। হামজা হেসে ফেলল। জয়ের পরনে দুধের মতো সাদা ধবধবে একটা লুঙ্গি, তার উপর ছাই রঙা শার্ট পরেছে। কোলে কোয়েল। কবির ঢুকে কপালে হাত ঠুকে সালাম করলো, ওকে বসতে ইশারা করলো হামজা। তার পেছনে দুজন একটা মস্ত বড় অ্যাকোরিয়াম বয়ে নিয়ে এসে বসার ঘরের মেঝেতে রাখলো। হামজা ভ্রু কুচকে বলল।
এসব ট্রেনে নিচ্ছিস কোন দুঃখে? অল্প একটু টেম্পার উঠলেই যাতে ওটাকে আগে ভাঙা যায়। কোয়েল জয়ের কোল থেকে নেমে দৌড়ে এসে মামার কোলে চড়ে বসে জয় লুঙ্গি এক হাতে উঁচিয়ে ধরে রুমে গিয়ে কিছু টাকা এনে লোক দুটোকে দিয়ে বিদায় করলো। হামজার পাশে বসে কোয়েলকে বলল, যা এবার তোর মাকে ডেকেন, তোর মার কাদার পানির চোটে সবগুলো বাল সে তুলে পচে গেছে। তুলি কোথা থেকে দৌড়ে এসে কোয়েলকে কোলে তুলে নিয়ে এগালে ওগালে চুমু খেতে লাগলো। এক পর্যায়ে কেঁদে ফেললো। হুট করে কিছু মনে হতেই কোয়েলকে নামিয়ে জয়কে জিজ্ঞাসা করলো, তুই কি করেছিস? ওই বাড়িতে গিয়ে মেরেছিস সীমান্তকে, এরপর এড়েছিস কোয়েলকে? মহিলা মানুষ কোনোদিনও ভালো হবে না। তোকে মেয়েরে মুখের নকশা বদলে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে। তারপর মেয়েটাকে রেখে দিয়েছিলে জোর করে। তারপরে কলজা ফাটতেছে সোনামণির জন্য। সামনে থেকে যা, ন্যাকাগানা করলে ডায়াবেটিস বাড়ে আমার, সুগার আছে ন্যাকামিতে। কোয়েল এসে কোলে চড়ে বসে আধা ভাঙা স্বরে জিজ্ঞাসা করলো, কোয়েল, জয়, ওই মাওগুলোকে বেল কোলে খেলি আমি, বেল কোলে দাও একটাকে। তার আগে তোকে পানিতে চুপে খেলবো আমি 10 মিনিট, এরপর মাছকে পানি থেকে বের করে তোমার কাছে দেবো খেলার জন্য। হামজা কেড়ে নিল কোয়েলকে। জয়কে বলল, তার আগে আমি তোর পেছনে দুটো লাথি মেরে খেলি, তারপর বাড়ি থেকে বের করে দেই। শয়তান লারে তোকে। শয়তানকে আমি লাড়ি, এটাই আমার প্রিয় কাজ ব্রো। হামজা গম্ভীর হলো হুট করে। সীমান্তকে মেরেছিস? জয় সোফায় পা তুলে বসে বলল, না, সুন্দর তুমি জিজ্ঞাসা করছি কেন মেরেছিস তুলিকে। তো কি বলল? কাম নাই করার মতো বাল নাই ছেঁড়ার মতো তো বউ পিটেছে। আমারও কাম অথবা বাল ছিল না হাতে, আমিও 2-4টা লাগাই আসছি। পরে বাপের মার খাওয়া দেখে ওই কোয়েল ডিম কাদা ধরলো, তারা নিয়ে গিয়ে একরম কিনে দিয়ে শান্ত করেছি। মিছিল হয়েছে সকালে? ঝামেলা হয়েছে কোনো? না, শুনলাম হামজার শালা পায়ে নাকি স্টেনলেস স্টিল ঢুকিয়েছে। ওই শালা দিনাজপুর ব্যাক না করা অবধি বিশেষ ঝামেলা হবার কথা না। পিছনে যতই পাবলিক বদনাম করুক, জয়ের নামে ডরায় সবাই, এতটুকু যথেষ্ট। মাজার আসবে নির্বাচনের আগের দিন, রিলিজ করবে কল টাইম মনে হয়। রিমি এসে জয়ের পাশে বসলো, তার হাতে খাবারের প্লেট। খাবার তুলে জয়ের মুখের সামনে ধরে বলল, আন্নি সকালে সেহরির সময় খাইছিলাম, আসলে চরম ক্ষুদে লেগেছে। দূর, ওই মাছ দিয়েন না, ডিমের টুকরোটা দিন। রিমি কপাল জড়িয়ে বলল, আপনারা তো আল্লাহ আসো কোথা থেকে? জয় নির্লজ্জের মতো হাসলো। দয়ালের কাছে সরাসরি সাপ্লাই হয় আমার কাছে। হামজা ট্রাউজারের পকেট থেকে ফোন বের করলো। রিমি এক আজব চরিত্রের মেয়ে, সব কিছুকে ছাপিয়ে তার জিদ। যে জয়ের উপর তার অসীম ঘৃণা, আজ তার সাথে মিছিমিছি মিল বজায় রাখছে হামজাকে জ্বালাতে। জয় রিমির নাটক বুঝেও কোনো প্রতিক্রিয়া দেখাবে না, বরং হেহে করে হাসবে। এটা তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। জয় খাবার চিবোচ্ছিল। হামজা বলল, ভোট কেন্দ্রগুলোতে এক্সট্রা নিরাপত্তার জন্য কিছু পলাশভাইয়ের লোকের দরকার পড়বে। আমি চাচ্ছি না অন্তত সেদিন কোনো তামাশা হোক। বদনাম সহ ভোট লাগবে না আমার। হামজা পাটোয়ার এই নিখিল ভোটে মানুষের মনোনয়ন জিতেছে। এই রব যেন লোকের মুখে মুখে থাকে। দুপুরের পর পলাশ ভাই ডেকেছে তোকে, তার আমি না করে গিয়ে দেখা করে আসিস। তার হেরফের হলে কিন্তু অবস্থা খারাপ হবে তোর। জয় উঠে অ্যাকোরিয়ামের সামনে গিয়ে দাঁড়িয়ে খুব মনোযোগ দিয়ে মাছগুলোকে পর্যবেক্ষণ করলো। আঙ্গুল দিয়ে কাচের উপর খুঁচিয়ে বেশ জ্বালালো মাছগুলোকে। ভেতরে একটা গোল্ড ফিশ, দুটো অ্যাঞ্জেল ফিশ আর একজোড়া কালশিটে রঙের অস্কার ফিশ এনেছে। গোল্ড ফিশ সে একটা কিনেছে কেন সেই ভালো জানে। বহুবার ছোট বড় বহু ধরনের অ্যাকোরিয়াম কিনেছে, আবার রাগের সময় ওগুলোকে আগে ভাঙে। কবুতর, মাছ, খরগোশ যে কোনো একটা কিছু পোষা প্রাণী হিসেবে থাকে সবসময় তার সংগ্রহে। মাছের সামনে থেকে উঠে বলল, দুপুরে যেতে পারবো না, ঘুমোবো আমি। বিকেলে গোসল করবো, খাবো, যাবো ঠিক সন্ধ্যার আগে। 2-1 কলকি টেনে আসবো তাহলে। কলকি টানার খবর পেলে এক কোপে বলি দিয়ে দেবো শুয়োরের বাচ্চা। যে কাজে পাঠাচ্ছি তা করে ফিরে আসবি। সকাল থেকে বাড়িতে রান্না হয়নি। সকালে একবার বমি করেছে মার্জিয়া। অন্তুর ফোনটা বেজেছিল দুপুরের দিকে। অন্তু দিন দুনিয়া ভুলে ঘরে ছুটলো, নিশ্চয়ই আব্বু ফোন করেছে। কিন্তু স্ক্রিনে অপরিচিত একটা আনসেভ নাম্বার। তবু অন্তুর চোখ ভিজে উঠল। কণ্ঠনালী থেকে কান্না ছিটকে এলো এক মুহূর্তে। তার ধারণা আব্বুর ফোনে চার্জ নেই, অন্য কারো নাম্বার দিয়ে কল করেছে। কল রিসিভ করে কঠিন বোকার মতো ঝাড়ি মারল একটা। বয়স বাড়ার সাথে সাথে আক্কেল জ্ঞান কি গুলিয়ে খেয়ে ফেলেছো? একটা কল করে জানিয়ে দেয়া যেত না যে কোনো কাজে আটকে গেছো? বাড়ির প্রতি তোমার না হয় টান নেই, আমারও তোমার ওপর টান নেই, তবে জলজান্ত একটা মানুষ উধাও হয়ে গেলে একটু ভাবনা তো হয় নাকি? রাবেয়া দৌড়ে এসে দাঁড়ালেন মেয়ের পাশে। অন্তু ফোনে বলে চলল, তো কখন আসবে বাড়িতে? আর ভরাট এক ধাতব কণ্ঠস্বর ভেসে এলো ফোনের ওপাশ থেকে। অন্তু থমকালো। আব্বুর কণ্ঠস্বর গম্ভীর, তবে তার চিরপরিচিত।
এটা নয়। পিপাসার তো মুখে চুপ রইল অন্তু, তার ঠোঁট ছটফট করছে। সংক্ষিপ্ত হুমকি, বাণীটি কর্কশ এবং হিংস্র ছিল। কল কেটে গেল, সাথে সাথে একটা মেসেজ এলো। সেখানে একটা ঠিকানা লেখা, কাহারোল থানার নয়াবাদ মসজিদ। রাবেয়া ঝাঁকাচ্ছেন ওকে অনবরত, বারবার প্রশ্ন করছেন। অন্তু নিশ্চুপ চেয়ে থাকলো ফোনের স্ক্রিনে। অন্তুর মাথায় এলো ঠিকানায় উল্লেখিত জায়গাটা ঢাপা নদীর তীরে নির্জন এলাকার দিকে নির্দেশ করছে। অন্তুর মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে এর মধ্যেই। রাবেয়ার প্রশ্নগুলোর উত্তর না পেয়ে ছটফট করছেন। অন্তু চট করে মুস্তাকিনকে কল করে বসলো। কেন করলো সে জানে না। ফোনে পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে একটা পাখিও যেন ট্রেন না পায়, তবুও ফোন করেছে অন্তু। স্বতন্ত্র এক FBI অফিসারকে ডাকছে সে। মুস্তাকিন এলো ঠিক 20 মিনিটের মাথায়। ততক্ষণ অন্তু ঠিক একই জায়গায় একই ভঙ্গিতে দাঁড়িয়েছিল। মুস্তাকিন এসেছে টের পেয়ে নিস্তেজ হাতে মুখটা ওড়নার প্রান্তে আড়াল করে দাঁড়ালো। মুস্তাকিন ঘটনা জানতে চেয়ে প্রশ্ন করলো। অন্তু জবাব দিল গা ছাড়াভাবে। তার চোখের কাতরতা মুস্তাকিনের দৃষ্টি এড়ানোর নয়, তবুও যথাসম্ভব শান্ত সে। অন্তুকে জিজ্ঞাসা করলো। আপনি ভয়েসটাকে চেনেন অথবা আগে শুনেছেন? অন্তু অবচেতনের মতো মাথা নাড়ল। না। রাবেয়া চেয়ার এনে দিলে মুস্তাকিন বসে বলেছিল, বাহাদুরি করে একা যাবেন ঠিক আছে, এরপর আপনার সাথে কি হবে তা দেখার জন্য ওখানে কে থাকবে? প্রথমে অন্তিক, পরে স্যার, এরপর আপনি, এরপর এবাড়ির কারবালা। অন্তু নিশ্চুপ। মুস্তাকিন বলেছিল, আমি ফোর্স ডাকি, তারা গোপনেই আপনাকে প্রোটেক্ট করবে। ওরা জানতে পারবে না কেউ গিয়েছে আপনার সঙ্গে, এবং তা নিশ্চিত করার দায়িত্ব আমার। অন্তু রাজি হয়নি। প্রয়োজন নেই অফিসার, আমি কোনো ধরনের ছোট্ট একটা বিস্কুটও নিতে প্রস্তুত নই। আমার মন বলছে ওরা ভয়ঙ্কর। কথার খেলাপি হলে খারাপ কিছু হতেই পারে। রাবেয়া কান্না লুকালেন শাড়ির আঁচলে। অন্তু নিস্তেজ পায়ে এগিয়ে গিয়ে আলতো করে একবার আম্মুকে জড়িয়ে ধরেছিল। বেরিয়ে যাবার সময় মুস্তাকিন সামনে দাঁড়িয়ে বলেছিল। মুস্তাকিন কেমন করে যেন চেয়েছিল মিনিট খানেক অন্তুর চোখের দিকে। সেই চোখের রহস্য বোঝার উপায় নেই। এরপর আশ্বাস দেবার ভঙ্গিতে মাথা নেড়ে বিদায় জানিয়েছিল। গড ব্লেস ইউ। বাসের হাটের উপর থেকে গাড়িতে করে নয়াবাগ যেতে কম বেশি আধা ঘন্টা সময় লাগে। সন্ধ্যা হয়ে গেছে। নয়াবাগ মসজিদের অদূরে দাঁড়িয়ে থেকে তার ভেতরে এক প্রকার ছটফটানি কাজ করছিল। অন্তু জানে না এই অনিশ্চিত প্রবাহধারা তাকে ধাওয়া করে কোথায় নিয়ে যাচ্ছে। মিনিট দুয়েক বাদে দুটো লোক এসে নিয়ে গেল অন্তুকে। ওদের দেখে মনে হচ্ছিল অন্তুকে মেহমানদারির উদ্দেশ্যে পথ দেখিয়ে নিয়ে যেতে এসেছে। চারিদিকের লোক আসল ঘটনা আন্দাজ করতে পারবে না এদের আচরণ দেখে, হয়তো বুঝলেও কিছু বলবে না। রাজত্ব এদের, শাসন এদের, সমাজটা এদের নোংরা পায়ের তালুর তলে পদতলিত। রাস্তাটা ক্রমশ ঢালু হয়ে এগিয়ে গেছে। দুপাশে বন জঙ্গলি এলাকার মতো, এক কথায় নির্জন একটা জায়গা। অন্তু হাসলো। তার হাসি পাচ্ছে নিজের জীবনের ঘটনা প্রবাহের উপর এবং অনিশ্চিত আগামীকালের উপর। আবার হাত পা শিরশির করছে। সেটাকে পাত্তা দিলে মানসিকতা মেরুদণ্ডহীন এক কেচোর মাফিক হয়ে পড়বে, যাকে আলতো পায়ের চাপে পিষে মারা যায়। অন্তু চাইলেও শক্ত হতে, কিন্তু পারা যাচ্ছে না। নারীমন মচকে যাচ্ছে। একদম নির্জন জায়গাটির কেন্দ্রে দাঁড়িয়ে আছে একটি বাংলো অথবা কোয়ার্টারের মতো বিল্ডিং। রংচটা দেয়াল, মরিচা ধরা লোহার জানালাগুলো। ওর পেছনে হাঁটছিল লোক দুটো। এত কাছে গা লাগিয়ে হাঁটছে। এতক্ষণে বেশ কয়েকবার প্রায় ছোঁয়া লেগেছে। বাড়ির গেটের ভেতর দিয়ে ঢুকতে চোখে অন্ধকার দেখলো। খুবচির মতো ভেতরটা। বিশ্রী গন্ধ আসছে চারিপাশ থেকে। অন্তুর মাথা চক্কর কেটে উঠল অসহ্য দুর্গন্ধে। মদ এবং ড্রাগসের গন্ধ মিশে একাকার হয়ে একটা ভ্যাপসা পেট গুলানো দুর্গন্ধের সৃষ্টি করছে। সিঁড়িতে ওঠার সময় বেশ কয়েকবার লোক দুটো যেন ওকে ইচ্ছে করে ছোঁয়ার চেষ্টা করলো। অন্তুর কিছুই করার নেই। তার মনে হতো সে প্রতিবাদী অল্প হলেও, তার সামনে কোনো অন্যায় টিকার নয়, কিন্তু আজ ওসব কাজ করছে না। হাত পা অবশ হয়ে আসছে। কলেজের ছোকরাদের অথবা পাড়ার মহিলাদের সম্মুখে প্রতিবাদী আওয়াজ উঠানোটাই জীবনের জিত এবং নিরাপত্তা নয়। আজ মনে হচ্ছে তার প্রতিবাদ বোধহয় শুধুই মহিলা এবং সাধারণ অসভ্যদের সামনে সীমাবদ্ধ। নয়তো এখানে কেন সে একটা চলন্ত পুতুলের মতো হেঁটে চলেছে এভাবে? কোনোই প্রতিবাদের ভাষা মুখে আসছে না, হাত উঠছে না। শরীরের কম্পন ধরেছে, মনে নারীসুলভ দুর্বলতা বিরাজ করছে। অসহায়ত্বের চাদরে পুরো অন্তুর সত্তাটাই বাজেভাবে ঢাকা পড়েছে। অর্থাৎ এই সমাজের খারাপদের সম্মুখে টিকে থাকার মতো প্রতিবাদ রপ্ত করা সাধ্যের বাইরে। সে না হয় পারেনি, আচ্ছা নাই বা পারল, কিন্তু মুস্তাকিন, সে একজন FBI অফিসার। তার কাছে নাকি হুমকি চিরকুট আসে, শাসানো ফোন কল আসে, মাঝপথে কেস দাবিয়ে দেওয়া হয়। সমাজে আসলে কাদের বিচার এবং রাজ চলছে, কারা ভালো আছে? চিৎকার করে কেউ যেন কানের তালা ফাটালো এটা বলে, খারাপরা ভালো আছে, একমাত্র খারাপেরা তুলনামূলক ভালো আছে।
দোতলায় নিয়ে যাবার পর অন্তুর মনে হয়েছিল তাকে কোনো কক্ষে বন্দি করে দেওয়া হবে। নারী মন আতঙ্কে গুংড়ে উঠেছিল, কিন্তু তাকে বদ্ধ রুমগুলো পার করে রুফটপের সামনে নিয়ে যাওয়া হলো। চারিপাশ ততক্ষণে অন্ধকার হয়ে এসেছে। রুফটপটাও পুরনো, সবুজাব শ্যাওলা পড়েছে পুরনো বিল্ডিং। মাগরিবের আজান শোনা গেল এবার। রুফটপে পা রেখে মাথা তুলে আশেপাশ দেখলো। লোক দুটো গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। কয়েকজন পুরুষের সম্মিলিত হাসির আওয়াজ পেয়ে তাকালো। সোফাতে গায়ে লিয়ে বসে আছে একজন পুরুষ। জলজলে বিড়ালের মতো চোখ, খাড়া নাক, অনেকটা খিলানের মতো। পাটাগুলো যেন ফনা তুলে আছে। ঠোঁটে প্যাচপ্যাচে হাসি ঝুলছে। তার সম্মুখে পিঠ ফিরিয়ে বসে আছে আরেকটি লোক। এক মুহূর্তের জন্য অন্তর মনে হলো এই পিঠ ফেরানো পেছনটাকে সে চেনে। চারিদিকে ঘন কুয়াশা আসছে, দিনের আলো ফুরিয়েছে। রুফটপটাকে বাইরে থেকে পুরনো পরিত্যক্ত জায়গা বলে মনে হলেও এখন বুঝলো এক অভিজাত বৈঠকখানার চেয়ে কম নয় এটা। গোলাকার শাড়ি করে সাজানো সোফার সেট, সেন্টার টেবিল, টেবিলের উপর শাড়ি ধরা মদের বোতল, ড্রিঙ্কিং গ্লাস, সোডার কৌটা, মেডিসিনের পাতা, মোড়ানো কাগজ, বিট লবণ, স্ন্যাক্স, ছুরি ইত্যাদি পড়ে আছে। অন্তু চোখ বুজে শ্বাস ফেলল। আলো জ্বলল। অন্তু চূড়ান্ত মরণের জন্য প্রস্তুত। সামনে বসা লোকটি হাতের গ্লাসটি নামিয়ে রেখে মনোযোগী দৃষ্টি ফেলল অন্তুর গোটা শরীরে। যেন আকর্ষণীয় কিছু পেয়েছে হুট করে। কিন্তু এবার পেছনে ফিরে বসে থাকা লোকটা অনীহার দৃষ্টি মিলে পেছনে ফিরল একবার। তার দৃষ্টি কেঁপে উঠে বিদ্যুতের মতো ধাক্কা খেলো যেন অন্তুর উপর। জয়! অন্তু হতবিহ্বল চোখে তাকিয়ে দেখল জয়কে। ধীরে ধীরে বিস্ময় ভাবটা কেটে মন মস্তিষ্ক গোটা শরীর জুড়ে এক বিদ্বেষী ঘৃণারা লাফিয়ে উঠল যেন। এরা এত নিচে নামতে পারে? জয় সেদিন ভার্সিটি প্রাঙ্গণে দাঁড়িয়ে চ্যালেঞ্জ নিয়েছিল। সেসবের জেরে এসব করছে, অথবা অন্তুকে দমাতে? প্রশ্ন অনেক, উত্তর নেই যথাযথ। পেছন থেকে একজন ধাক্কা মারল অন্তুকে। ভেতরে ধপ করে আগুন জ্বলে উঠল যেন। আরো দুটো ঠেলা তাকে সহ্য করতে হলো। জয় চট করে উঠে দাঁড়ায়। তার চোখ দুটো হাসছে। সেখানে এখন বিস্ময়ে থাকার কথা, কিন্তু তা ছাপিয়ে দুষ্টু হাসি প্রকট। হাতের ধোয়া ওঠা কলকিটা টেবিলে ফেলে বলল, ওকে, ওরা এইখানে নিয়ে আসেন কেন? কি সমস্যা? সোফায় বসা লোকটা চার হাত পা ছড়িয়ে বসে আছে। তার নজরও এখনো অন্তুর শরীরে। অন্তু একদৃষ্টে চেয়েছিল জয়ের দিকে। জয় এবার কঠিন স্বরে জিজ্ঞাসা করল, ওরা এইখানে আনছেন কেন পলাশ ভাই? প্যাচপ্যাচে হাসি শোনা গেল। বিড়ালের মতো জলজলে চোখগুলো কিসের নেশায় যেন জ্বলছিল পলাশের। সরু নাকের খিলানের মতো পাটাটা কাঁপে যখন পলাশ হাসে। অন্তুর ঘেন্না এলো সেদিকে তাকিয়ে। জয় খেকিয়ে উঠল, বের হবল, ওরা কেন নিয়ে আইসেন এখানে? এইটাই যে গেছি, ওর কি কাম এখানে? পলাশ তখনও অন্তুর দিকে চেয়ে। জয় দুই ব্রুর মাঝখানে আঙ্গুল ঘষে দাঁত খিঁচল। পলাশ ভাই কিছু জিজ্ঞাসা করছি, হাসি অফ করে জবাব দিয়ে এরপর হাসেন। অন্তু চমকে উঠল। পলাশ দিনাজপুরের শীর্ষ সন্ত্রাস। বাজারের প্রতিটা দোকানে কষায়ের মতো চাঁদাবাজি থেকে শুরু করে নতুন নতুন পাপের সৃষ্টিকর্তা পলাশ ও রাজন। দেখেছিল না কোনোদিনও লোকটাকে। আন্ডারওয়ার্ল্ড বলে একটা কথা আছে, আর সেখানকার জানোয়ারেরা আন্ডারগ্রাউন্ডের বিচরণ করে সাধারণত। অন্তুর মাথায় এলো না তাকে কেন এই নরকে আনা হয়েছে। মহাজন পলাশ মানুষকে টাকা ধার দেয় সুদের চুক্তিতে। সময় এতটা কম দেয় যে একজন ঋণী লোকের পক্ষে অত দ্রুত সুদসহ টাকা জোগাড় সম্ভব হয় না। পলাশ তার বদলে বউ বাচ্চা, জমির দলিল, বাড়িঘর, ব্যবসা সবশেষে যান নিয়েও নিজের সুদসহ টাকা আদায় করে নেয়। এমন বহু কথা শুনেছে অন্তু পলাশের ব্যাপারে। এটাই কি সেই পলাশ? জয় এখানে কেন? অন্তুর খুব দুর্বলতা বোধ হচ্ছিল। চারিপাশে দর্শকের মতো দাঁড়িয়ে আছে পলাশের লোকগুলো। দেখতে নর্দমার পাশে ক্ষুধার্ত অবস্থায় শুয়ে থাকা কুকুরের মাফিক রূপ সবগুলোর। পলাশ এসে জয়ের দিকে তাকায়। এত কেন ব্যস্ত হইতেছিস বাপ? এমন টসটসে মাল ঘরে রেখে এসে কি সব আউল ফাউল জিনিস বন্ধক রেখে মানুষ টাকা ধার নেয়? বোকার দল সবগুলো। জয় নাক মুখ জড়িয়ে বিরক্ত হয়ে মদের বোতল তুলে নিয়ে তাকে দুটো চুমুক দিল। আস্তে করে অনাগ্রহী স্বরে জিজ্ঞাসা করল, অন্তুর বাড়ির লোকেও কি সুদের টাকা নিয়েছে আপনার কাছে? হ। এই শালির বাপি তো এমন লোক মনে হয় না। পলাশ হাসছে। চোখ দুটো জল জল করে জ্বলছে। সেই হাসিতে রহস্য মেশানো, কিন্তু তাতে জয়ের কোনো আগ্রহ নেই। তার গলা জ্বলছে আজ। মদে অল্প সোডা এবং পানি না মেশালে। পলাশ এগিয়ে গিয়ে অন্তুর খুব কাছে দাঁড়ায়। অন্তুর চেয়েও পিছাতে পারল না। পিছনে আরো দুটো লোক দাঁড়িয়ে। পলাশের শরীর থেকে দুর্গন্ধ আসছে। অন্তুর মনে হলো সে যখন তখন গলগল করে বমি করে ফেলবে। এতটা কাছে কোনো পুরুষ কোনোদিনও আসেনি তার। বিড়বিড় করে সৃষ্টিকর্তাকে ডেকে ওঠে অন্তু। পলাশ জিভ বের করা কুকুরের মতো গন্ধ শুকছে ওর শরীরের। বোরখা এবং নেকাবের উপর দিয়ে যেন কিসের পৈশাচিক স্বাদ পাচ্ছে পলাশ। অন্তু চোখ বুজে ডুকরে উঠল নীরবে। আল্লাহ পাক পানাহা চাই এসব থেকে, তুলে নিন, আমাকে রক্ষা করুন। পলাশ স্থির হয়ে দাঁড়ালো। প্যাচপ্যাচে হাসি দিয়ে বলল, তোমাদের কেন নিয়ে আসছি এখানে? বলেননি এখনো। অন্তুর গলাটা কেঁপে উঠেছিল। ইজ্জতের ভয় তাকে কাহিল করে তুলেছিল। তুমি চেনো আমারে?
অন্তু নিজেকে গোছাতে গিয়েও এলোমেলো হয়ে গেল। কেন এনেছে আমাকে এখানে? আমি কি কোনো অপরাধ করেছি? পলাশ হাসছে, সেই হাসিতে পশম দাঁড়িয়ে যায়। পলাশ বলল, তোমারে মনে হয় কিছুই কয় নাই অন্তিক? হ্যাঁ, অন্তু চোখ নামালো, চোখ বুজে শ্বাস ফেললো। তোমার ভাই যখন বউয়ের গয়না নিয়ে এসে টাকা চাইছিল আমার কাছে, আমি অবশ্য ওরে কইছিলাম বউয়ের গয়না দরকার নাই, বউডারে আনলেই পারতি। টাকা আর পরিশোধ করা লাগতো না। স্যামরা দেখলাম জ্বলে উঠছিল, অথচ টাকারও প্রয়োজন, কিছু বলবার পারে নাই। হা হা হা। অন্তু অবাক হলো, বুকে ভার অনুভূত হলো। পরে কইল না আমি গয়নাই রাখতে চাই ভাই, দোকানে যা কামাই হবে তা দিয়ে মাসে মাসে আপনার টাকা দিয়ে সময় ফোরানোর আগেই শোধ করে দেব। শালার সাওয়াল পারল তো না, সেই হয়রানি পেরেশানি হইল, দোকানটাও গেল, রাখতে পারল না। শেষ পর্যন্ত 2 দিন আগে নাকি নিজেও পালাইছে। অথচ তোমারে আনলে খুশি হয়ে দেখা যাচ্ছে ওর ব্যবসাটারে নিজ হাতে চিরদিন প্রোটেক্ট করতাম। তোমারে আনে নাই কেন আগে? এবার ঝুঁকে পড়লো পলাশ অন্তুর উপর। জানতাম না যে তুমি এত সুন্দরী, জানলে অন্তিক স্যামরাডার সুদ আসল চাঁদা দোকানের কামাইয়ের ভাগ সবটা মাফ করে দিতাম। মেয়ে লোকের উপর কিচ্ছু নাই, কারবারও না। আমি মেয়ে লোকের খাতিরে বহুত ত্যাগ করবার পারি। অন্তুর শরীর কাঁপছে থরথর করে, নিজের উপর রাগ হলো তার। এত অস্থির হয়ে পড়ছে কেন? সে কোনোভাবে শান্ত হতে পারছে না। কোনো মতে জিজ্ঞাসা করলো, আমার আব্বু কোথায়? আহ, কথা তো শেষ হয় নাই। শোনো, অন্তিক স্যারাডা আমার থেকে লুকায় না পালায় যদি তোমারে আনতো আমার কাছে, তোমার বাপডারও এত ভোগান্তি হইতো না। শ্যাহ, আমি জানতামই না তুমি এরম। অন্তুর কলিজাটা ছাত করে উঠল। অনিয়ন্ত্রিতভাবে এক চরম ভুল হয়ে গেল তার দ্বারা। থাবা দিয়ে পলাশের শার্ট খামচে ধরে বলল, এই জানোয়ারের বাচ্চা, কি বলি তুই? আব্বু কোথায়? আব্বু তোর কাছে? কি করেছিস তুই আব্বুর সাথে? আব্বু কই? কোথায় আব্বু? এতক্ষণে জমে থাকা পানি ঝরঝর করে গড়িয়ে পড়ল নেকাবের নিচে। হুঙ্কারটা কান্নার সাথে মিশে নির্মম আর্তনাদের মতো শোনালো। জয় বিরক্ত একটা সিগারেট ধরালো, বকে উঠল বিড়বিড় করে। শালির ধার কমবে না তবু। পলাশকে দেখে মনে হচ্ছে তার প্রিয় খাবারটা খেয়ে তৃপ্তির হাসি হাসছে, এতটা পৈশাচিক তার মুখের ভঙ্গি। অন্তু শুনেছিল মহাজন আর সন্ত্রাসরা পিশাচদের আরেক বংশধর। অন্তুর বুকে কাঁপন ধরেছে। পলাশ শার্ট থেকে অন্তুর হাতটা ছাড়ানোর নাম করে বাজেভাবে জড়িয়ে ধরে ছুঁয়ে দিল হাতটা। অন্তু ঝটকা মেরে হাত ছাড়িয়ে পিছিয়ে যায়, ধাক্কা খায় পুরো দেহটা দুটো পুরুষের সাথে। ঘেন্না আসলো নিজের শরীরের ওপর, কোথাও পুরুষের ছোঁয়া লাগা বাকি রইল না গোটা দেহে। ছটফট করতে করতে দূরে সরে দাঁড়ালো, ফুপানো কান্নায় নেকাব ভিজে গেল। জয় সোফা ঘুরিয়ে নিয়ে বসেছে, সে খুব আরামে আছে, যাত্রাপালা দেখতে এসেছে, সামনে খেলা হচ্ছে সে দেখছে। তার হাতে স্বল্পমাত্রার বিয়ারের ক্যান। এবার অন্তু দৃঢ় বিশ্বাস জাগলো জয় সব জানে, সব। তবুও কেন নাটক করলো প্রথম দিকে? অন্তু চেঁচিয়ে উঠল, আব্বু কই? চেঁচানো নিদারুণ আহাজারির মতন ন্যায় শোনাতে লাগলো, আমার আব্বু কই? ও আব্বু, আমার আব্বুকে কোথায় রেখেছেন? কোথায় আমার আব্বু? আব্বু, আব্বু। সবে কথা বলতে শেখা ছোট্ট শিশুটির মতো অবুঝ স্বরে ডেকে ওঠে অন্তু আবার, ও আব্বু, আব্বু। পাগলের মতো এদিক ওদিক খুঁজলো আব্বুকে। অবুঝ শিশু যেমন অচেনা জায়গায় কাতর হয়ে ওঠে, অন্তু তার চেয়েও সহায়হীন এতিমের মতো কাতরাচ্ছে রূপটপের এক পাশে দাঁড়িয়ে। পলাশ বারবার দেখছে অন্তুর চোখ দুটো। পলাশের মনে হলো ভিজে ওঠা পাপড়ির জন্য মেয়েটার চোখ দুটো তাকে বেশি মাতাল করছে। নোংরা চাহিদায় উতলা হয়ে উঠছে তার পুরুষ দেহ। অন্তুর আর্তনাদ এক একবার কানে যাচ্ছে, আর কামনা তাড়নার আগুনে কেরোসিনের ছিটা পড়ছে। এগিয়ে গেল অন্তুর দিকে। ক্ষুধার্ত পিশাচ যেমন রক্ত পেলে জল জলে হেসে উঠে, ওইরকম হেসে বলল, আব্বুকে দেখতে চাও সুন্দরী? তার মানে তুমি আমার কাছে কিছু চাও? অন্তু থেমে যায়, অবুজের মতো তাকিয়ে থাকে পলাশের দিকে। পলাশ কোমল স্বরে বলল, লেনদেন বোঝো, নেয়া দেয়া। তুমি কিছু চাচ্ছ আমার কাছে, এর বদলে আমারও তো কিছু চাওয়া থাকতে পারে, পারে না? অন্তু হাল ছেড়ে দিয়ে আস্তে করে বলে, পারে। তারপর একটু সপ্রতিভা হলো, আমি বুঝতে পারছি ওর দিকে টাকাটা পরিশোধ করতে হবে, সে তো জানি, কিন্তু এখন তো কিছু বলেননি, আমি সাথেও আনিনি। কথা দিচ্ছি আগামী। পলাশ আঙ্গুল তুলে অন্তুর ঠোঁটে নেকাবের উপর দিয়ে চেপে ধরল। হোস, এত কথা না, আমি চেয়ে নিই, তুমি দাও। অন্তু তাকিয়ে রইল, তার সরলতা ব্যর্থ গেল বোধ হয়। পলাশ খুব সাবলীলভাবে বলল, নেকাবটা খোলো দেখি মুখটা। অন্তু থমকে দাঁড়ালো। পলাশ বোঝালো, লেনদেন, আমি তোমার মুখ দেখবো, তুমি তোমার আব্বুর মুখ। পাথরে পরিণত হলো অন্তু। নির্বাক চোখে দেখলো পলাশকে। পলাশ এগিয়ে যায় আরেকটু ওর দিকে, বেখবর আক্রমণ করে বসে অন্তুর উপর। খপ করে অন্তুর মেলি হাত দুটো নিজের থাবায় পুরে
অন্তুর পেছনে আটকে ধরে, তাতে পলাশের শরীরের সামনের অংশ সিংহভাগ ছুঁয়ে যায় অন্তুর নারীদেহ। অপর হাত দিয়ে অন্তুর বুকের উপরে গলার নিচে লেহন করার মতো হাত বুলায়, যেমন করে কুকুর তার খাবারে চাটে জিহবা দিয়ে। অন্তু হাত মুচড়ানোর বৃথা চেষ্টা করল না, চোখ দুটো বুজে পাথরের মতো দাঁড়িয়ে রইল। কিন্তু আশ্চর্যজনকভাবে সেদিনের পাথরের চোখ বেয়ে টপটপ করে কয়েক ফোঁটা তপ্ত জল গড়িয়ে পড়ল। বিড়বিড় করে ডেকে ওঠে অন্তু। অন্তু হার মানল। আমি খুলছি নিকাব, আমি খুলছি। পলাশ পারত নিজে খুলতে, খুলল না, সে অন্তুকেই বাধ্য করল। এতে তার চোখে মুখে জিতে যাওয়ার চমক। অন্তুর কাছ থেকে সরতে ইচ্ছা করছিল না, তবুও নিজেকে টেনে নিয়ে অল্প সরে দাঁড়ালো যেন। অন্তুর হাত কাঁপছে, নেকাব অবধি উঠছে না। এতগুলো বছরে কোনোদিনও কেউ মুখ দেখেনি তার, আজ দেখবে। শরীরের উপর ঘেন্না লাগছে। এই শরীরের বিভিন্ন জায়গা আজ নষ্ট হাতের ছোঁয়া পেয়েছে। নিজেকে এক পেশে নষ্টা বলেই মনে হচ্ছিল তার। তবুও কেন যে নেকাব খুলতে হাত উঠছিল না মুখের উপর। ছোঁয়ার চেয়ে নজর বেশি ভয়ানক। সন্ধ্যার আকাশে কুয়াশার আবরণ পরিবেশকে আরও গোমট করে তুলেছিল। পলাশের ধৈর্যচ্যুতি ঘটল, আবারও এগিয়ে এলো অন্তুর দিকে। খুলবা নাকি টেনে খুলে ফেলবো? আমি একটা কথা বলতেছি, ওইটার পিছনে সাহস দেখায় আবার চুপ কইরা আসো, ঠিক না? হাত বাড়ায় পলাশ। অন্তু সেদিন এই মুহূর্তে কেন যেন জয়ের দিকে তাকিয়েছিল একবার, তবে খেয়াল করে দেখল তার চোখে অল্প আশা দেখতে পাওয়া যেত বোধহয়, যা সে জয়ের কাছে করেছে। কোনো যুক্তি নেই সেই আশার, তবুও অন্তুর বোধহয় সেই ভয়টা লাগে না জয়কে, যেটা পলাশের জন্য তৈরি হয়েছে এই কিছুক্ষণে। জয় আরাম করে বসে বিয়ারের ক্যানে চুমুক দিচ্ছে, তার সামনে কিছু ঘটছে তেমন খেয়াল নেই তার মাঝে। নিজের এমন বোকা আসার কথা ভেবে তাচ্ছিল্য এলো অন্তুর নিজের উপর। জয়ের চোখে মুখে তখন স্পষ্ট লালসা, তাকে এক নজর নগ্ন অবস্থায় দেখার লালসা। তার অবশ্য রাগ হচ্ছে অন্তুকে এত লোক দেখবে যে চেহারাটা তার নিজের পছন্দ, কিন্তু বাধা দিল না। এখন নেকাবটা খুলে ফেললে অন্তুর চেহারা দেখতে পাবে সে। দু চোখে তার অধীর অপেক্ষা। চেহারা দেখার চাহিদাকে ছাপিয়ে পলাশকে ঠেকানোর ইচ্ছে বা প্রয়োজনীয়তা অনুভব করল না সে। পলাশ অন্তুর বাহুটা জড়িয়ে ধরার সময় অন্তুর বুকের উপরের ওড়নার প্রান্তটুকু পলাশের হাতের থাবায় এলো। অন্তু হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে পলাশ অন্তুর হাতটা খামচে ছুঁড়ে ফেলে পেছনের দিকে। সজোরে আঘাত হানে হাতটা গিয়ে পেছনের খচখচে দেওয়ালে। নিশ্চিত চামড়া ছিলে রক্ত বেরিয়ে এসেছে। পলাশ অকথ্য ভাষায় গালি দিয়ে বলে, খোল শালি, ন্যাকামি মারাস। একটানে খুলে নয় বরং ছিঁড়ে ফেলে অন্তুর চেহারার আবরণটা। অন্তুর গলা থেকে একটা সরু আহাজারি বেরিয়ে আসে, যেই আহাজারিতে চোখ তুলে তাকায় জয়, আর নজর ফেরায় না। পলাশ ঝটকা খেয়ে অল্প সরে দাঁড়ালো অন্তুকে ভালোভাবে দেখানোর জন্যে। মেয়েটার কান্না থেমে গেছে, চোখের পাপড়ি ভেজা অথচ পানি গড়াচ্ছে না, মুখটা লাল হয়ে আছে, চিকন ঠোঁটের কিনারা মাঝে মাঝে উত্তেজনায় কেঁপে উঠছে। জয় ও অন্তুর এক দুর্বোধ্য দৃষ্টি বিনিময় হলো সেই মুহূর্তে। পলাশ হাসছে, তার হাসি কথা বলছে জীবনে প্রথম হয়তো বহুল আকাঙ্ক্ষার বস্তু সামনে দেখতে পেয়েছে চোখ দুটো। সে অভিভূত, সে আসক্ত। নিঃশ্বাস জোরে জোরে পড়ছে পলাশের। আশেপাশে কমপক্ষে 10-15 জন পুরুষ অন্তুকে গিলছিল। অন্তু তাকিয়েছিল জয়ের দিকে, কিন্তু জয় হুট করে নজর ফিরিয়ে বিয়ারের ক্যান্টার পাশে রেখে ঘাড় ঘুরিয়ে হাঁ করে শ্বাস ফেলল। অন্তুর আর কান্না পাচ্ছে না। আব্বু বলতো, ছাগল যদি জবাই হয়ে গেল সেটাকে কাবাব করা হোক, ঝোলে রেঁধে খাওয়া হোক, অথবা কিমা করা হোক, ছাগলের কি আর কিছু আসে যায়? পলাশ হেসে উঠল এবার শব্দ করে। আরিফ বাস, তোমার বাপের ঘরে যে এরম একখান আইটেম আছে জানলে কি আর বেচারা। অন্তুর ভেতরে একটা তীব্র যন্ত্রণা শুরু হলো। সে আজ প্রদর্শনী পণ্যের মতো এতগুলো পুরুষের মাঝে প্রদর্শিত হচ্ছে। আব্বু বিষয়টা সহ্য করতে পারবে? নেকাবের একাংশ ছিঁড়ে পলাশের হাতে গেছিল, সেটা পলাশ ছুঁড়ে ফেলেছে। যে অংশটুকু অন্তুর গলায় পেঁচিয়েছিল তা সে নিস্তেজ হাতে আস্তে করে খুলে ফেলে দিল অন্তু। এখন শরীরে বোরখা, বুকের উপর এক টুকরো ওড়না আছে, সকলে দেখছে তাকে। অন্তু প্রস্তুত হয় আমজাদ সাহেবকে যে কোনো হালে দেখতে। বুকে মোচড়ামুচড়ি শুরু করেছে। অন্তু বাহাতের তর্জনীয় মধ্যম আঙ্গুল সজোরে চেপে ধরে বুকের মাঝখানটায়। আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তার কাছে কিছু অভিযোগ করল। দুজন দুপাশে ধরে আমজাদ সাহেবকে নিয়ে ছাদের ঘরে প্রবেশ করল। সে জায়গাটি আলোকিত, তার পাশের অন্ধকারে ভেতর বসে আছে জয়। অন্তু কয়েক কদম পিছিয়ে ছাদের দেয়ালের সাথে ঠেকে দাঁড়ালো, শরীরটা থরথর করে কাঁপছে আবার। অন্তু হাউমাউ করে কেঁদে উঠল, মুখে হাত চেপে ধরে, কিন্তু আওয়াজ হলো না। আমজাদ সাহেব থরথর করে কাপা হাতটা বাড়াতে চায়, চোখে মুখে আতঙ্ক ডেকে ওঠেন অস্পষ্ট স্বরে, অন্তু। অন্তু চোখ বুজে ফেলে। আমজাদ সাহেবের মুখটা থ্যাতলানো, প্রায় শার্টের অধিকাংশ ছেঁড়া, হাতে কাঁচা কাঁচা দাগ টলছেন উনি। চোখ খুলে রাখতে পারছিলেন না, ড্রাগ দেওয়া হয়েছে বোধহয়। মেহেদি রাঙানো দাড়িয়ালা থুতনিতে গভীর থ্যাতলানো ক্ষত। কি দিয়ে মেরেছে এরা? অন্তু দৌড়ে গেল আব্বুর দিকে। পলাশ মাঝে এসে দাঁড়ালো।
অন্তুর পুরো শরীরটা আন্দোলিত হয়ে একবার পলাশের দেহের ধাক্কায় মেয়েটা সঙ্গে সঙ্গে গুটিয়ে গেল, যেন একদম আগুনের তাপে পলিথিন যেমন কুচকে ঝলসে যায় ঠিক তেমন। আমজাদ সাহেব কিছু বুঝলেন কিনা কে জানে, যতদূর সম্ভব কড়া ড্রাগ ওনার শরীরে। আমজাদ সাহেবের কোনো দিকে খেয়াল ছিল না, সে কেবল অবচেতন অথবা প্রায় অচেতন চোখে মেয়েকে দেখছিলেন। পলাশের হাতের বেষ্টনীতে গলা কাটা মুরগির মতো ছটফট করছে অন্তু। তার মাথা আলগা, বুকের ওন্না ঠিক নেই, মুখে পর্দা নেই। সহ্য করতে না পেরে টলমলে মাথাটা নামিয়ে নিলেন, ভিখিরির মতো ভিক্ষা চেয়ে উঠলেন। ও পলাশ, আব্বা আমার মেয়েটাকে ছেড়ে দাও আব্বা। ও বাচ্চা মানুষ, পাপ আমার ছেলে করেছে, আমি করেছি জন্ম দিয়ে। ও তো কিছু করে নাই আব্বা, তুমি কি করেছো ওর সাথে? আমার মেয়ে পর্দা কই? ওই ছোট্ট মানুষ বাপ, ওরে ছাড়ো। তুমি আমাকে মারো? ও পলাশ, আমাকে মারো, দেখো ঠিক আন্তিক আসবে। তুমি আমাকে আরো মারো পলাশ। পলাশ শোনো, আমি আমার সব দিয়ে দেব, তুমি কত টাকা পাও তার ডাবল দেব পলাশ। তার বলা কিছু শব্দ বোঝা গেল, কিছু আর্তনাদ অস্পষ্ট জমা হলো কুয়াশাচ্ছন্ন প্রকৃতির হাওয়ায় বোধ হয়। জয় একদৃষ্টে চেয়েছিল আমজাদ সাহেবের দিকে। ওর ভেতরটা রাগে নাকি হিংসায় অথবা জিদে জ্বলে উঠল। ও মার খেয়েছে, কতবার কতভাবে মার খেয়েছে। শরীরের বিভিন্ন স্থানে বাঁশ সুই গাঁথা হয়েছিল, তার উপর লবণ না দিয়ে পার্টির ছেলেরা বিট লবণের গুঁড়ো ছিটাতো। খুব চিৎকার করেছে জয় বন্ধ ঘরে। কই, কেউ তো বলেনি সেদিন, ভাব ছেলেটাকে ছেড়ে দাও, আর কষ্ট দিও না আমার জয়কে। ন্যাকামি যত্ত সব। জয় কি বেঁচে নেই? সেসব আঘাতের দাগ এখনও আছে শরীরে, এখনও ওর রাজ চলে পুরো দিনাজপুর সহ এই বাঁশের হাটে। ওর পিঠ বাঁকিয়ে হিপবনের উপরে কোমর সংলগ্ন কশেরুকাতে টান ফেলা হতো। তা চিকিৎসা করতে পিঠে স্টেনলেস রড ঢুকিয়ে কতদিন হাসপাতালের বেডে মরার মতো ফেলে রাখা হয়েছিল ওকে। ওর তো বাপ মা কেউ আসেনি। বেশি পরিমাণ ড্রাগস দেওয়ার ফলে কান্না কেমন কি চোখের পানির সাথে রক্ত উঠে আসতো। তার জন্য এভাবে কেউ কাঁদেনি, শুধু হামজা প্রতিবেলা ঢাকা মেডিকেল কলেজে যাতায়াত করত। তরু তখন ছোট প্রায়, সে থাকতো জয়ের পাশে। এই অবস্থায় মেয়ের জন্য এত ছটফটানি বাপের? বাপেরা কি এমনই হয়? সব বাপ? তাইলে তার বাপ কেন তাকে ফেলে রেখে ওপারে চলে গেছে? ফেলে গেছে তাকে এই দুনিয়ার নষ্টামি করে বেড়ানোর জন্যে। ঢোক গিলল জয়, 2 ঢোক মদ গিলল। হিংসা হচ্ছে অন্তুর উপর, ঘেন্না আসছে। ওই মেয়ে বহুতবার অপমান করেছে ওকে ভার্সিটিতে, আজ অন্তুও অপমান হয়েছে। বাঁচাতে যায়নি জয়, শোধ। পলাশ অন্তুর হাতটারও শক্ত করে ধরে হাসলো। কাকা, ডাক্তার, কসাই আর আমরা যদি মানুষের অনুরোধে গলি, তাইলে এসব পেশা ছেড়ে ট্রাস্ট এনজিও খুলতে হবে, যেখানে মানুষ, গরু, সব ধরনের প্রাণীর যান বাঁচানো হবে, তাদের সব ইচ্ছা পূরণ করা হবে। ডাক্তার প্রতিদিন 1000 রোগীর মৃত্যুর ঘোষণা দেয়, হাতের পালস চেক করে, তাদের মাঝে সব রোগীর আত্মীয়রাই চেঁচায় কাঁদে, সেখানে কোনো একজনের কাদা বিশেষ লাগার চান্স আছে। কসাইয়ের ক্ষেত্রেও তাই, সব গরুই ছটফটায়, উঠে পালাতে চায়, তাই বলি কি সে জবাই করে না? আমাদের কাহিনীও সেম। আপনার মাইয়াডারে ভাল লাগছে, সুন্দরের কাছে সকলে কাবু, আমিও মাইয়াডারে দেন সব মাপ। আমজাদ সাহেবের বোধশক্তি ড্রাকের প্রভাবে বিলুপ্ত প্রায়। পলাশ একটা চমৎকার প্রস্তাব দিল। কাকা, আমার অনেকগুলো হোটেল আছে জানেন তো, অনেক মেয়েরা কাজ করে সেইখানে। মানে বুঝতে পারতেছেন আমি কি বলছি? আপনাদের এত অভাব, আপনার মেয়ে ভালো আয় করবে। আমজাদ সাহেব ঢলে পড়লেন মেঝের উপর। ঢিপ করে আওয়াজ হলো যখন তার মাথা ছাদের উপর পড়ল। পলাশ অন্তুর কাঁধে নিজের মাথাটা রাখে জোর করে। কুকুর যেমন গন্ধ শুকে ওইভাবে নাক টেনে বিশ্রী আওয়াজ করে মুখ দিয়ে। অন্তুর হাতের যেখানটায় পলাশ টেনে ধরেছিল সেখানে শিরাগুলো ফুলে উঠেছে, রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। অন্তুর এর মাঝে নিজের উপর তাচ্ছিল্য হয়। সিনেমায় এমন দৃশ্য দেখে মানুষ, বাস্তবে তো আড়ালে ঘটে এসব, তাই মানুষ প্র্যাকটিক্যালি দেখতে পায় না। আচ্ছা, আখির সাথে কি হয়েছিল? এরাই কি করেছিল সেসব? যারা এদের শিকার হয় তারা আর বেঁচে থাকে না মানুষকে তাদের উপর হওয়া অত্যাচারগুলোর বর্ণনা করার জন্যে। তাই মানুষ কঠিন সত্যিগুলোকে আজ সিনেমা দৃশ্যের নাম দেয়। পলাশ হাত ছেড়ে এক হাতে অন্তুর চুলগুলো মুঠো করে ধরে অপর হাতে অন্তুর কোমরটা পেঁচিয়ে ধরল। নাকটা অন্তুর গলার সাথে ঘষলো একবার, খুব আরাম করে। জয় উঠে দাঁড়ায় চট করে। সারেন ভাই। পলাশ শুনল না। জয় মনোযোগ দিয়ে হাতের নখের কোনা কামড়ে নখ কেটে বলল, আরে সারেন ছেড়ে দেন ওকে। কথা শেষ করে চোখ তুলে তাকালো এবার। অন্তু চোখ বুজে আছে, ঝরঝর করে পানি পড়ছে চোখ বেয়ে, ঘেন্নায় চেহারাটা কুচকে আছে। জয় ডেকে উঠল, পলাশ ভাই। পলাশ পেছনে ফিরে, সারেন ওরে, আর দরকার নেই,
এই যথেষ্ট। আর না, অতিরিক্ত হচ্ছে মনে হয়। পলাশ খুব তৃপ্তি করে হাসলো। চুপচাপ গিলে যা আপাতত, পরে ভাগ দেব। জয় উঠে এগিয়ে গিয়ে শান্ত হাতটা পলাশের হাতের উপর রাখে। ভাই ছাড়েন ওরে, ছাড়তে বলছে আমি। উহ, লুকানো জিদ জয়ের স্বরে। পলাশও জিদ করে শক্ত করে চেপে ধরতে যায় জয়কে। ওর ছেলেরা পজিশন নিচ্ছে নিজেদের। আচমকা জয় জানোয়ারের মতো গর্জে উঠল। স্যার, ছাড়তে বলছি না স্যার। পুরো রুফটপ কম্পিত হয় সেই স্বরে। একদম গুমুট হয়ে উঠল পরিবেশটা। খ্যাপা মহিষের মতো শ্বাস ফেলল জয়। পলাশের হাতটা খামচে ধরে অন্তুর কোমর থেকে সরিয়ে দেয় জয়। তার চেহারা দেখতে তখন মানুষের মতো লাগছিল না, জেদে বেসামাল। অন্তুর হাতটা তখনও পলাশের থাবায়। জয় পলাশের হাতের উপর নখ গেঁথে দিয়ে দাঁতে দাঁত ঘষে নিজেকে সামলাতে চেষ্টা করলো যেন। ছেড়ে দেন পলাশ ভাই, যে দৌড়তেছে আমার। হ্যাঁ জয়, আমি জানি তুই খ্যাপা, তবে পাগল বা বোকা না। ও এখন আমার জিনিস, আমি কি তুই জানিস। কিন্তু এখন এইরকম বোকামি করতেছিস কেন ভাই? কার সাথে কি করতেছিস হুশ আছে? একটা বাগিরে ছাড়াইতে তুই কেমনে কি জয় আমার সাথে? জয় পলাশের হাত মুচড়াতে মুচড়াতে বলল, ব্যাপারটা সেটা না পলাশ ভাই, আপনি ওরে ধরেন, সমস্যা নেই তো। আপনার ইচ্ছা হয়েছে আপনি ধরবেন, এরপর যা মনে চায় করবেন, পারলে টেনে টুনে ছেড়ে ফেলবেন। অ্যাবসলিউটলি, আই জাস্ট ফাকিং ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। বাট আপনি আমার কথা শুনবেন না? ভেতরে কেমন জানি শুয়োর নাড়তেছে ভাই, মন চাচ্ছে সবগুলো একদম ছেটে ফেলি। আপনার ইচ্ছে হয়েছে আপনি ওরে ধরবেন, কিন্তু আমি যে বললাম ছাড়েন, এই কথা মানার জন্য আপনার ওকে ছেড়ে দেওয়ার ছিল। ওকে ধরাটা সমস্যা না, আমি যে বললাম ছাড়েন, এটা আপনি শুনতেছেন না, এটাই সমস্যা। একবার না কয়েকবার কইছি ছাড়তে। পলাশের লোকেরা ক্ষিপ্রপায়ে এগিয়ে আসে জয়ের দিকে। চারিপাশে তখন ঘন অন্ধকারের কুয়াশারা ভিড় জমিয়েছে। জয় খিচে এক টান মেরে অন্তুকে ছাড়িয়ে নেয় পলাশের হাত থেকে। পলাশ অল্প ছিটকে পড়ল। জয় পেছনের শার্ট উঁচিয়ে হোলিস্টার থেকে পিস্তল বের করে হাতে রাখতেই সকলে একটু পিছিয়ে গেল। অন্তু দৌড়ে গিয়ে বসে পড়ে আব্বুর পাশে। অল্প আলোতে দেখতে পায় আব্বুর কানসহ বিভিন্ন স্থানে পুড়িয়ে দেওয়া হয়েছে সিগারেট ঠেকিয়ে। ত্বক ঝলসে গেছে সেসব স্থানের। অন্তুর চোখের সামনে ভাসছে যখন আব্বুর কানে জ্বলন্ত সিগারেটের হলকা চামড়া বিদীর্ণ করে ক্ষত তৈরি করেছিল। তখন কেমন লেগেছিল আব্বুর। আর্তনাদ করে থামতে বলছিল ওদের। জয় পিস্তলের ব্যারেল টেনে বুলেট লোড করে নিল। পলাশের চোখে মুখে মৃদু আলোতে জলজল করে উঠল। মুখে সেই প্যাচপ্যাচে হাসি, যা দেখতে ভীষণ ভয়ঙ্কর লাগে, যেন সূর্যগ্রহণের রাত। তার উপর পলাশের মৃদু আওয়াজের অমানুষিক হাসি রাতটাকে কুলসিত নাম দিচ্ছিল। পলাশ বলল, জয়, আমি কিন্তু পলাশ আজগর। আমার মাথা সবসময় ঠান্ডা বাপ, একদম বরফের মতন ঠান্ডা। আমার ইশারায় মানুষও ঠিক ওইভাবেই রক্ত জমাট বেঁধে মরে। জয় হেসে ফেলল। পিস্তলের মুজেল দিয়ে গলা চুলকে বলল, পরশু দিনের ভোট কেন্দ্রে আপনার মতো পলাশ আর মাজারের মতো খাঙ্গির সাওয়াল যদি 2000 উপস্থিত থাকে, আমি জয় আমির 1000-এর মাঝে 100 করে লাশ বিছাবো। তাই দেখবেন বাকি 900 জানাজায় উপস্থিত হবে। গন্ডগোল করার কেউ থাকবে না। সুষ্ঠু স্বাভাবিক ভোটে হামজা পাটোয়ারি পরশুদিন মেয়র নির্বাচিত হবে। জয় পিছিয়ে এসে অন্তুর কাছে ঝুঁকল। আরমিন, দ্রুত ওঠাও তোমার বাপকে, আমরা বের হবো জলদি, দ্রুত। কথা শেষ হলো না, এক খাবলি থুতু এসে মুখে পড়ল জয়ের। অন্তু বলে উঠল, তোদের মতো জানোয়ারের বাচ্চাদের মাঝে কারোর সাহায্য লাগবে না আমার। তোর মতো জারজদের কারো বাপকে বা মেয়েকে বাঁচাতে হবে না। পলাশের সরু হাসির আওয়াজ পাওয়া গেল, সাথে লোকগুলো হাসছে জয়ের অবস্থা দেখে। জয় আরো চমৎকার করে হাসলো। অন্তুর ওড়না তুলে মুখের থুতুটা মুছে আরো সুন্দর করে হাসলো। তুমি আমায় থুতু দিলে তোমাকেও লোকে থুতু দেবে, সত্যি বলছি। তবে সেসব ঋণ মিটমাট পড়ে হবে। এবার একটু আওয়াজ নিচু করলো জয়। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।